রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এদেশে রাজনীতি করা যাবে না। লেট দ্য পিপল ডিসাইড। ওর আগে সবাই মানুষ হোক। বিচার এখানে মাস্ট। এটা করার জন্য কোন কোন ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন? যে আমি কখনো পলিটিক্স করব না, সবাইকে একই মঞ্চে আসতে হবে এমন না। কালচারটা কি আমি বলি, এই যে ইন্টেলিজেন্সগুলো দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে, এদেরকে কিভাবে আমরা এখানে স্টপ করতে পারি? আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কেন পলিটিক্সে নিয়ে আসেন না? সামনে হয়তো আরো বড় বড় চ্যালেঞ্জেস থাকবে। বাংলাদেশে এই পলিটিক্যাল সিস্টেম কিংবা রাজনৈতিক ব্যবস্থা যদি করে না তুলতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ নাই। কাউন্টার ন্যারেটিভের একটা জায়গা এটা। জনগণের সাথে কানেক্টিভিটি, জনগণকে বাইরে রেখে দেশ বদলানো যায় না। বড় দলগুলো আর এগোতে পারছে, তারা খুবই ক্ষতিকর কাজ করছে। আপনি কি অফার করছেন? মিনিমাম গভর্নেন্স, মিনিমাম এডুকেশন, মিনিমাম ইউটিলিটি অ্যান্ড এনার্জি, ন্যূনতম গণতন্ত্র যদি আমরা চাই। দ্য অনলি ওয়ে ইজ দ্যাট। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্য বাংলাদেশ ডায়ালগের ফার্স্ট এভার পডকাস্ট সিরিজ কাউন্টার ন্যারেটিভের আরেকটি শোতে। আমাদের সঙ্গে আজকে দুইজন অতিথি আছেন। আমার ডান পাশে আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আমার বাম পাশে আছেন ফারজানা শারমিন পুতুল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সদস্য বিএনপি মিডিয়া সেল। আমরা আজকে অত্যন্ত খুশি হয়েছি আপনাদের মতন দুজন অতিথিকে আমাদের মাঝে পেয়ে। আপনারা এই রোজার মধ্যে আমাদেরকে আসলে সময় দিয়েছেন, সেজন্য আপনাদেরকে দ্য বাংলাদেশ ডায়ালগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে সাকিব পুতুল আপাকে দিয়ে শুরু করছি। পুতুল আপা, আপনি আমার ডিপার্টমেন্টের সিনিয়র, সো ওইখান থেকে প্রশ্ন শুরু করতে চাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপরে আপনি আইনজীবী হিসেবে আইন অঙ্গনে আসেন। এছাড়া আপনার আরেকটি পরিচয় আছে, মরহুম ফজলুর রহমান পটলের সন্তান আপনি। তিনি নাটোরের প্রথম মন্ত্রী ছিলেন নাটোর থেকে। তো আসলে আপনার রাজনৈতিক পরিক্রমাটা কখন শুরু হয়? ধন্যবাদ রুবাব, আমারও খুব ভালো লাগছে আজকে এই প্রোগ্রামে এসে। রাজনীতির পরিক্রমাটা আসলে খুব সাডেনলি হয়। আমি লাইফে অনেক কিছুই করব হয়তো ডিসাইডেড থাকে, কিন্তু একটা জিনিস আমি ডিসাইডেড ছিলাম যে আমি কখনো পলিটিক্স করব না। কিন্তু আমাকে এটা করতে হয়েছে। আমার আব্বা মারা যান উনি 2016 সালে। তো আব্বা মারা যাওয়ার পরে আমি বিভিন্নভাবে বিভিন্ন সময়, যেমন আমার আম্মা পরবর্তীতে নির্বাচন করেছেন 2018 সালে। তো সেখানে মা যখন কাজ করতেন, মার সাথে সাথে কাজ করতে গিয়ে আস্তে আস্তে কীভাবে যেন পলিটিক্সে জড়িয়ে গেলাম। তো আমার বেসিক্যালি আমার প্রফেশনটাই আমার সব কিছুই ছিল, এখনও সেটাই। আমি প্রায় সুপ্রিম কোর্টে বেশ একটা লম্বা সময় পার করেছি। তো রাজনীতিতে আসাটা হঠাৎ করে হলেও এখন যেটা আমি ফিল করছি যে হয়তো এটাই আমার কাজ ছিল, এবং পরিশ্রম হয় অনেক, আমরা স্ট্রাগল করেছি অনেক, কারণ আমার রাজনীতিতে আসার সময়টা এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা খুবই ভিন্ন ছিল। সে সময়ে কোনো সন্তানকে তার বাবা মা রাজনীতিতে আসতে দেওয়ার জন্য কিন্তু আগ্রহী ছিলেন না, কারণ যে অত্যাচারটা আমাদের উপরে চলেছিল ওই সময়, সেগুলোকে ওভারকাম করে রাজনীতিতে টিকে থাকা। তো আলটিমেটলি আলহামদুলিল্লাহ আমরা সেই ক্রাইসিসটাও পার করেছি। সামনে হয়তো আরও বড় বড় চ্যালেঞ্জেস থাকবে, বাট একটা জিনিস এখন ফিল করি যে যেটা আমার আব্বা সবসময় বলতেন, আমি বিভিন্ন জায়গাতেও বলি, যে আব্বা যখন রাজনীতিতে ছিলেন অনেকে আব্বাকে বলতেন যে আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কেন পলিটিক্সে নিয়ে আসেন না, নিয়ে আসলে তো যেটা আপনার পরবর্তী জেনারেশন লেগেসিটা থাকতে পারতো। তো আব্বা সবসময় একটা কথা বলতেন যে ওরা আগে সবাই মানুষ হোক, পড়াশোনা করুক, মানুষ হোক, রাজনীতিটা ওদের রক্তে আছে, যদি কখনো প্রয়োজন হয় ওরা দাঁড়িয়ে যাবে। তো সেটা আমি এখন খুব রিয়েলাইজ করি কথাটা, তার কথাটা কত সত্য ছিল, এবং আমি এটাও ফিল করি যে হয়তো এই জায়গাটা আমার জন্য ছিল। আমি এনজয় করছি এখন। সুন্দর বক্তব্য দিয়েছেন আপা। সেম প্রশ্ন সাকিব ভাইয়ের কাছে। সাকিব ভাই, 90-এ আমি যতদূর আমার পড়াশোনা আছে, 90-এ ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনারা হয়তো রাজনৈতিক হাতে করি। পরবর্তীতে আপনি তখন ছাত্র ফেডারেশন করতেন, জাতীয় মুক্তি কাউন্সিলের আন্ডারে যেটা ছিল। তো 1998 আপনি হয়তো জাতীয় ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট হলেন, এবং পরবর্তীতে আপনি বদরুদ্দীন ওমরের যে জাতীয় মুক্তি কাউন্সিল, এই ধারার বাইরে গিয়ে আপনি আসলে নতুন করে রাজনীতি করা শুরু করেন, নতুন ধারার রাজনীতি করা শুরু করেন। এই পথ পরিক্রমাটা নিয়ে আমাদেরকে একটু বলবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, পুতুল সহ সবাই যারা দেখবেন সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই, আসসালামু আলাইকুম। আমার ঠিক উল্টো, আমার ছোটবেলা থেকেই রাজনীতিতে আগ্রহ জায়গাটা ছিল, এবং
যাকে বলে যে ওইটাকে ঠিক অংশগ্রহণ বলে না, ওটা হচ্ছে যে খোঁজ খবর নেওয়ার একটা কৌতূহল। ফলে আমি অনেক কৌতূহলবশত বিভিন্ন মিছিলে, সমাবেশে, বিভিন্ন পার্টি অফিসে, ইলেকশনের বুথে এইসব অনেক ছোট বয়স থেকে যাতায়াত করতাম। সেটা একটা পর্ব গিয়েছে। আমরা যখন 1990 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করলাম, তারপর থেকে আমাদের যে মানে একদিকে তো বিভিন্ন ভর্তি হওয়ার ব্যাপার, রেজাল্টের অপেক্ষা, তারপর হচ্ছে ভর্তির সংগ্রাম, অন্যদিকে পলিটিক্স একটা আলোচনার বিষয়বস্তু আমাদের ছিল। এর মধ্যেই 90-এর গণ আন্দোলন শুরু হয়ে গেছে এবং সেখানে আমরা ঢুকে পড়েছি, কারণ আন্দোলনটা ঢাকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। বলতে পারেন ঢাকার সব জায়গাতেই এই আন্দোলন হয়েছে। তো সেখানে আমরা স্থানীয়ভাবে ব্যাপক প্রতিরোধ যতটুকু করা দরকার সেটা করেছি, অংশ নিয়েছি। রাজনীতিতে যেহেতু আমাদের আগ্রহ আছে, আন্দোলনটা আমাদেরকে আরেকটু এগিয়ে দিয়েছে এবং একটা সম্ভাবনা এবং কিছুটা আশা তৈরি হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক একটা বিনির্মাণ ঘটবে। সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি আগ্রহী হয়েছি যে কীভাবে সম্ভব সেটা, এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির অবস্থান সেই সব আলাপ আলোচনা করছি। তখন আমি ছাত্র ফেডারেশনের সাথেই শেষ পর্যন্ত যোগ দিয়েছি। এটা এমন নয় যে একটা আলোচনায় যোগ দিয়েছি, অনেকগুলো বিবেচনার পরে বছর খানেক সময় ধরে বিভিন্ন পার্টির সাথে তর্ক করে যাচ্ছি, এইরকম একটা ব্যাপার ছিল আর কি। হ্যাঁ, শেষ পর্যন্ত এই রাজনৈতিক অবস্থানটা জনগণের পক্ষে ভেরি জেনুইন এবং একটা মনে হয়েছে যে যথেষ্ট মানে যাকে বলে যুক্তি চিন্তার একটা সৌধ নিয়ে দাঁড়িয়েছে এরা। তবে যেটা তখন যে জাতীয় মুক্তি কাউন্সিল তখন ছিল গণতান্ত্রিক বিপ্লবী জোট, ছাত্র ফেডারেশন তার একটা অংশ ছিল। এটা ঠিক ডাইরেক্টলি তখন কোনো পার্টি ছিল না, এটা একটা মঞ্চ ছিল, মঞ্চের অংশ ছিল ছাত্র ফেডারেশন। জাতীয় মুক্তি কাউন্সিলও এখনো তাই, এটা পরবর্তীকালে নাম বদলেছে। যখন আমরা গণতান্ত্রিক বিপ্লবী জোটের সাথে আমাদের যখন সম্পর্ক ছিন্ন ঘটে 2000 সালে, তখন ওই নামটা বদলেছে। আমি তখন ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্বে পালন করছি আমাদের বিচ্ছিন্নতার সময়। তো আমরা ছাত্র ফেডারেশন, পরবর্তীতে আমি কাউন্সিল করে বিদায় নিলাম। পরে আমরা আমাদের এখন যে দল গণসংহতি আন্দোলন, সেটা গড়ে তুলি 2002 সালে। ওইটাও একটা আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবেই, এবং প্রায় 13 বছর টানা আন্দোলন সংগ্রাম যতটুকু পেরেছি আমাদের পক্ষে সম্ভব হয়েছে জনগণের বিভিন্ন আন্দোলন সংগ্রামে। এইটুকু বলতে পারবো যে এমন কোনো আন্দোলন দেশে হয়নি যেটা আমরা ছিলাম না। এই বিষয়ে আমি অংশগ্রহণকারী, নেতৃত্ব দেওয়া, সংগঠক হওয়া, যে কোনো বিভিন্ন রকম ভূমিকা ছিলাম আমরা, বাট আমরা ছিলাম। আমার রাজনীতি নিয়ে বোঝাপড়া পড়াশোনা যে 2015 এসে আমরা ডিসাইড করলাম যেটাকে আমরা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে লঞ্চ করবো, এবং 16 সালে আমরা আমাদের স্পেশাল কাউন্সিলে এটাকে একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে করি। পরে 17তে আমরা নিবন্ধনের জন্য আপিল করি। নিবন্ধন আমরা তো দিল না, এবং আমরা কোর্টে গেলাম, কোর্টের রায় পেলাম। তারপরেও প্রায় 6 বছর আমাদেরকে নানাভাবে হয়রানি করা হলো। শেষ পর্যন্ত 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের পরে আমরা কোর্টে গিয়ে যখন গিয়েছি, তখন নির্বাচন কমিশন তাদের আপিল উইথড্র করার সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে। তো এই পর্বের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক গিয়েছে। এর মধ্যে আরো অনেক ঘটনা আছে, বাঁক আছে, সেগুলো সবটা এখন বলতে গেলে আপনাকে সময়। আসলে সাকিবের বিষয়টা হয়েছে যে 90 কিছু আগে থেকে যারা রাজনীতির সাথে জড়িত, এবং 90 পরবর্তী এত বেশি পরিবর্তন হয়েছে 24 পর্যন্ত যদি আপনি বিবেচনা করেন, গত 15 বছরের কথা আর কি বলবো। তো ওই বিষয়গুলো আসলে আমাদের বয়সী যারা আছি, আমাদের যাদের 90 পরবর্তীতে জন্ম হয়েছে, তাদের কাছে আসলে যতই রাজনীতিতে আমরা ইন্টারেস্টেড থাকি না কেন, এই বিষয়গুলো আসলে আমাদের কাছে খুব একটা ক্লিয়ার। ধরেন কি হয়েছে, পরবর্তীতে কি হয়েছে, 90 আন্দোলনে তো সবাই ছিল, স্বৈরাচারের পক্ষের শক্তিরা বাদে। তার পরবর্তীতে কি হয়েছে, তারা আজকে কোথায় আছে, বা আপনি আসলে কোথেকে শুরু করেছেন, এখনকার যেসব নেতারা কথা বলেন যে কোনো পার্টির, তারা আসলে কোথা থেকে শুরু, এই বিষয়গুলো আসলে আমরা ওভাবে শুনি না। তো কাউন্টার ন্যারেটিভের একটা জায়গা এটাও যে আসলে আপনাদের থেকে ওই কথাগুলো বের করা, যেমন আপনি আজকে বেশ কিছু জিনিস শেয়ার করলেন, ধন্যবাদ অনেক। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আপনি মেয়রাল ইলেকশন করেছেন, আপনার পরবর্তী ইলেকটোরাল চিন্তাভাবনাটা কি?
আমাদের না, সঙ্গে দেখুন, অল্প কথা এইখানে আমি শেয়ার একটু করতে বরং পারেন। একটু যেহেতু কথা বলছি, আমার জি। ধারণা বুঝলো একটু পরে বলবেন। আমি একটা জিনিস যুক্ত করে নিই, যেটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি আমাদের রাজনৈতিক জীবনে। একটা ফেজ ছিল আমরা 90 থেকে 2000 সাল পর্যন্ত কিংবা 2004-5 সাল পর্যন্ত একটা ফেজে আমরা গিয়েছি। একটা তখনকার চিন্তা ভাবনার জায়গা যেভাবে আমরা দেখেছি, 2004-5-এ এসে বরং সিগনিফিক্যান্টলি আমরা মনে করেছি যে বাংলাদেশের জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে, যেটা জনগণের স্বার্থকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করবে। জনগণের দল যে নাই তা না, আওয়ামী লীগ, বিএনপি তো তখন ছিল, তারা বৃহৎ রাজনৈতিক দল ছিল, তাদের মধ্যে লাখ লাখ মানুষ, কোটি মানুষের ভোট তারা পান। তো জনগণের এক ধরনের সম্পৃক্ততা তো সেই দলগুলোর সাথে আছে, কিন্তু তারা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করেন কিনা সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, এখনো তুলি, এবং আমরা ওই ধারাতেই কাজ করি। সাধারণ মানুষের স্বার্থ রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলিত হচ্ছে কিনা, নাকি আসলে কতিপয়ের স্বার্থ প্রাধান্য বিস্তার করছে এবং সাধারণ মানুষকে রাজনৈতিক ক্ষমতার যে সিদ্ধান্তের যে জায়গাগুলো সেখান থেকে তাকে ঠেলে বের করে দেওয়া হচ্ছে, এইটা আমাদের উপলব্ধির জায়গা ছিল। ফলে আমরা বলছিলাম জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি নাই। যারা ক্লেম করেছিল বামপন্থীরা, তারাও সেই কাজটা করতে পারছেন না, বরং তারা তাদের জনগণের স্বার্থকে প্রতিনিধিত্ব করার বদলে তাদের যেন আলাদা আলাদা কতগুলো স্বার্থ আছে সেইগুলো তারা বেশি সামনে আনেন। তো সেই পার্থক্যের জায়গাটা তো আছে, প্রত্যেক দলেরই অন্য দল নিয়ে সমালোচনা আছে, তেমনি আমাদেরও সেই জায়গাটা তৈরি হয়েছে, আমাদের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তৈরি হয়েছে। যেভাবে আমরা একটা দলে যোগ দিয়েছিলাম, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে এসে আমরা দেখলাম যে না, সেই জায়গাটা গড়ে তোলা যাচ্ছে না, তখন আমরা নিজেরা এটা গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছি। ফলে আমাদের একটা স্লোগান ছিল জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলা। আপনি এটা বারবার বলেছেন। 2007-8 সালে আমরা যখন এই যে আমরা যেটাকে আপনারা 111-এর গভর্নমেন্ট বলেন, মানে সামরিক সমর্থিত একটা সেনাশাসিত সরকার সরাসরি, তো সেই 2007-8-এর ঘটনা এবং তারপরে নির্বাচন, এর মধ্যে দিয়ে আমরা একটা ঘটনাকে খুব সিরিয়াসলি আইডেন্টিফাই করেছি। এক হচ্ছে ভারত পলিটিক্যালি বাংলাদেশের উপরে একটা তার রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করেছে। ভারতের সাথে এর আগে আমাদের অনেকগুলো সমস্যা ছিল, সেটা আপনি বলতে পারেন নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়া নিয়ে, সীমান্ত হত্যা নিয়ে, আমাদের বাণিজ্য অসমতা নিয়ে আমরা বহু দিক থেকেই লড়াই সংগ্রাম করেছি। এমনকি অর্থনৈতিক আধিপত্য বেশ প্রবল রূপ নিয়েছিল, কিন্তু যেভাবে পলিটিক্যাল কন্ট্রোলটা নিয়ে নিল, মানে এই 2007-8-এর ঘটনার একটা বড় জায়গা ঘটেছে, যেন বাংলাদেশে একটা রাজনৈতিক দখলদারিত্ব তৈরি হয়েছে। এটা ঠিক সরাসরি মানে ফিজিক্যাল শারীরিক দখলদারিত্ব না, যেভাবে একটা দেশ দখল করে, কিন্তু পলিটিক্যাল কন্ট্রোল স্থাপিত হয়েছে। ফলে তখন আমরা এই দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ চেয়েছি, এবং এটা জাস্টিফাই করা হচ্ছিল মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে। আমরা আওয়ামী লীগ ক্ষমতায় এসেই এটাকে, আমাদের একটা পোস্টারও বেরিয়েছিল যে মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষার রাষ্ট্র সংবিধান প্রতিষ্ঠা করতে হবে, মানে যে মুক্তিযুদ্ধের বয়ানটা হাজির করা হচ্ছে সেটা আওয়ামী লীগের বয়ান ছিল, কিন্তু পিপলের যে বয়ান, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেটা তো এ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। তো ওইটা একটা ইন্টারেস্টিং আমাদের রাজনৈতিক বাঁক তৈরি হয়েছে। দেন 2014 সালে 13-14 সালে এসে আমরা পন্থী রাজনীতির একটা করেছিলাম, যে এখানে ভারতপন্থী, পাকিস্তানপন্থী, সৌদিপন্থী, মার্কিনপন্থী, মস্কোপন্থী, এই অনেক পন্থী আছে, কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বার্থ রক্ষা করার রাজনীতি নেই। ফলে আমরা আমাদের ফেস্টুনগুলো করতাম যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি। 2017 সালে এবং 2018 সালে যখন এটা তো ফর্মালি জাতীয় ঐক্য পরিষদ জাতীয় ঐক্য নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য জোট ছিল, নামটা আমার কেন যেন। এই জাতীয় ঐক্যের জন্য তিনি যে একটা মানে কনভেনশন ডেকেছিলেন, আমি সেখানে গিয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে। তো আমরা সেখানে কিন্তু একটা যে বক্তব্য রাখার চেষ্টা করেছি যে আমাদের একটা নতুন জাতীয় সনদ দরকার, একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট দরকার, কারণ পুরনো বন্দোবস্ত, পুরনো কন্ট্রাক্ট, পুরনো যে ভিত্তি 1972 কনস্টিটিউশন, এটা আর আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে পারছে না।
দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি সহ প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলকে পলিটিক্যাল ফিল্ড থেকে তাদের বাইরে ছুড়ে ফেলে দিচ্ছে, এক দল সমস্ত কিছু দখল করছে। এই যে অবস্থা, এই অবস্থা চলবে না, বাংলাদেশ এটা এগিয়ে নিয়ে যাবে না। সো ওই নতুন একটা জাতীয় সনদ, ন্যাশনাল চার্টারের কথা আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা বলছিলাম, আরো অনেকে বলেছেন, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা কেউ বলেনি। 18 সালের নির্বাচনে তো আমাদের যে অভিজ্ঞতা হলো, তারপরে আমরা একটা আরো সংক্ষেপে ইয়ে করার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাটা তুলেছিলাম, যে এক্সিস্টিং বন্দোবস্ত আর ইয়ে করছে না। ফলে এই পুরো জিনিসগুলো আমাদের একটা পলিটিক্যাল জার্নি বলতে পারেন, যে পলিটিক্যাল জার্নি থেকে আমরা এই কথাটা ইয়ে করার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে এমনকি একটা ন্যূনতম গণতন্ত্র যদি আমরা চাই, তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থা নামে যেটা বাংলাদেশে কায়েম করা হয়েছে, এটা আসলে গণতান্ত্রিক ব্যবস্থা না, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। এটাকে বদলাতে হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এবং ইন্টারেস্টিংলি বিএনপির মতো বড় রাজনৈতিক দল, যারা ধরেন এর আগে দুইবার ক্ষমতায় ফুল টার্ম ছিল, তার আগেও ক্ষমতায় এসছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন এসছেন দল গঠন করলেন, তারও একটা পুরো লম্বা সময় ক্ষমতায় ছিলেন। তো বিএনপি তো মানে বাংলাদেশের ক্ষমতায় থাকা একটা রাজনৈতিক দল, যারা প্রায় 16 বছরের উপরে এই দেশ পরিচালনা করেছে। সেই দলও কিন্তু 18 সালের নির্বাচনের অভিজ্ঞতার পরে এসে এগ্রি করলো যে বিদ্যমান বহাল ব্যবস্থায় আর কোনো ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে না। ফলে বিএনপিও কিন্তু রাষ্ট্র শেষ করে এটাই বলে যে বিএনপিও রাষ্ট্র বদলাতে হবে, রাষ্ট্র মেরামতে মানে নামকরণ করে তারপর তারা কিন্তু এই জায়গাটা এসছে। তো এইটা বাংলাদেশে আমাদের ইয়েটা ছিল যে বাংলাদেশের রাজনীতির ভেতরে যে প্রশ্নটা উত্থাপিত হচ্ছে, মানে একদম সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক একটা ভেতর থেকে এই চাপটা এসছে, যে কারণে পলিটিক্যাল পার্টিগুলো শেষ পর্যন্ত এই কমন জায়গাটা এসে দাঁড়িয়েছে। ওইটার ভিত্তিতে কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থান এবং আজকের ছাত্রদের ইয়ের জায়গাটা, ফলে ওই প্রেক্ষাপটটা বাদ দেওয়ার কোনো সুযোগ না। অবশ্যই আমার কাছে এই পলিটিক্যাল জার্নিটা অনেক বেশি মনে হয় নির্বাচনে অংশ নেওয়া ইত্যাদি চাইতে। না, আমার প্রশ্নটা আসলে ভাইয়া, আমি যেটা বলেছেন সামনের নির্বাচনের প্ল্যান কি, আগে পুতুল কথা বলে আপনি শুরু করে দিলে পুতুল আবার, আমি ওখানে অবশ্যই ধরে বলেছি, আমার মনে হয়। আচ্ছা শিওর পুতুল আবার, আপনি অবশ্যই, আমি যতটুকু বুঝি আপনাকে ফলো করে আমি যতটুকু বুঝেছি, আপনি নাটোর বা রাজশাহী রিজিয়ন থেকে, স্পেসিফিক আপনার নিজের কনস্টিটিউয়েন্সি নাটোর 1 থেকে আপনি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তো করতে চান কিনা সেই প্রশ্নে আমি যাচ্ছি না। আপনি নাটোরকে কি অফার করছেন? আপনি একজন কম্পারেটিভলি ইয়াং পলিটিশিয়ান হিসেবে অফার কি করছেন? অফারটা আসলে দুটো পার্সপেক্টিভ আছে, যে একটা দলীয়ভাবে যেই অফারটা আমাদের 31 দফা নিয়ে আমরা পুরো বাংলাদেশে তো ঘুরে বেড়াচ্ছি, সেটাতে একটা ইন জেনারেল অফার আছেই দলের পক্ষ থেকে। আর আরেকটা যদি পার্সোনাল ভিউ পয়েন্ট থেকে বলি, নাটোরের রাজনীতিতে সব জায়গাতেই কিছু উচ্চনীচ ছিল বিগত বছরগুলোতে, যেহেতু রাজনীতির যে মেইন কাজটা, যে জনগণের সাথে কানেক্টিভিটি, এটা কিন্তু তৈরি করতে দেওয়া হয়নি কোনো দলকেই। তো সেই জায়গাটাতে যেহেতু জনগণের ভেতরে যাওয়ার সুযোগটা ছিল না, অনেক জায়গায় অনেক গ্যাপ আছে। সো সাংগঠনিকভাবে আমি নাটোর জেলার দায়িত্ব এখন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। সো সামগ্রিকভাবে নাটোরে 4টি আসন আছে। তো এই 4টি আসনকে সাংগঠনিকভাবে আরও কীভাবে শক্তিশালী করা যায়, এবং এই সাংগঠনিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে ক্লিনিংয়ের বিষয়টাকে আমরা অনেক বেশি প্রায়োরিটাইজ করছি এখানে, যেহেতু আমাদের দলের হাইকমান্ড থেকে শুরু করে নীতি নির্ধারক যারা আছেন, প্রত্যেকেই যে জিনিসটা মেসেজটা তৃণমূলে পৌঁছানোর চেষ্টা করছেন। ক্লিনিং বলতে ইন্টারনাল ক্লিনিং বলছেন? ইন্টারনাল ক্লিনিং, যেটা স্বচ্ছ রাজনীতিটা প্রতিষ্ঠা করে, যেটা সাকিব ভাই আসলে বলছেন যে লম্বা সময় ধরে রাজনীতির ভেতর থেকে একটা চাহিদা উঠে আসছে যে বাংলাদেশের একটা পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রয়োজন। 90-এর রাজনীতি তখন আমরা অনেক ছোট, কিন্তু যতটুকু আমরা দেখেছি, ফিল করছি, একটি রাজনৈতিক পরিবারে বড় হয়েছে, একটা রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়েছি। তো রাজনীতির একটা কালচার ছিল, যেটা 90-এর পর থেকে 96 কিছুটা কমেছে, 2001-এ কিছুটা কমেছে, 2007-এর পর থেকে একেবারে এবলিশ হয়ে গেছে। তো ওই কালচারটা একটা দেশের রাজনীতিটাকে একটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য খুব প্রয়োজন ছিল। কালচারটা কি আমি বলি, যে একটা আমরা যেটা মোটা থেকে বলি শিষ্টাচারের অভাব। শিষ্টাচার তো আছে, প্লাস হচ্ছে যে
দুটো তিনটা মতভেদ থাকতে পারে, রাজনৈতিক দলের ফিলসফি আলাদা থাকবে, তাদের পলিসি আলাদা থাকবে, তাদের চিন্তা ভাবনা আলাদা থাকবে, বিভিন্ন মতবাদ থাকবে। সো বিং এ পলিটিক্যাল পার্টি, আমি অন্য পলিটিক্যাল পার্টির মতবাদটাকে রেসপেক্ট করব। এই ভিন্ন মতের রেসপেক্ট করার উদাহরণটা বাংলাদেশ থেকে চলে গেছে। সো এই জিনিসগুলোকে বের করে নিয়ে আসা। আবার আমি একটি পলিটিক্যাল পার্টি, আমার কোনো দোষ থাকতে পারবে না, বা আমি ক্ষমা চাইতে পারবো না, বা অন্য পলিটিক্যাল পার্টিকে আমি প্রশংসা করতে পারবো না, এই জায়গাগুলো কিন্তু মাঝখান থেকে চলে গেছে। সো আমরা যেটা চেষ্টা করছি এখন তৃণমূল পর্যায় থেকে শুরু করে এই মেসেজটা দেওয়ার যে রাজনীতিটা স্বচ্ছ হতে হবে, ক্লিন পার্সন হতে হবে। কারণ আমরা অনেকেই কিন্তু দেখেছি যে যারা বলে যে এদেশে রাজনীতি করা যাবে না, অনেক ভালো ভালো ছেলে মেয়েরা বিদেশে চলে যায়, তারা আর ফেরে না। তো এই যে ক্যালিবারগুলো, এই যে ইন্টেলিজেন্সগুলো দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে, এদেরকে কিভাবে আমরা এখানে স্টক করতে পারি? সেই জন্য যে 31 দফার প্রতিটা দফাতে কিন্তু বিভিন্ন ধরনের প্রপোজালস আছে মানুষের কাছে, যে এটা এমন বলা হচ্ছে না যে বিএনপি ক্ষমতা এগুলো করবে, তা না, এটা একটা ওপেন ফ্লোর দিয়ে দেওয়া হয়েছে। কারণ এই 31 দফা যখন করা হয়েছে, সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলা হয়েছে, তাদেরও মতামত নেওয়া হয়েছে, এবং মোরলেস তুমি দেখবে যে বর্তমান সরকার যে প্রপোজালগুলো দিচ্ছে সংস্কারের, মোরলেস দেখবে যে সিমিলার। তো সেই জায়গাটা থেকে শুধু নাটোরকে না, দেশকে দেওয়ার জন্য একটা স্বচ্ছ রাজনৈতিক পরিমণ্ডল, যেখানে আসলে পলিটিক্সের বাইরে কিন্তু কোনো কিছু না, এবং দেশ গড়ার ক্ষেত্রে পলিটিশিয়ানদের যে ভূমিকা থাকে, এবং পলিটিশিয়ানদের যে মানুষের সাথে যে যোগাযোগটা থাকে, মানুষের পালস বোঝার যে ক্ষমতাটা থাকে, এটা যে যতই অস্বীকার করুক না কেন, রাজনীতিবিদের বাইরে গিয়ে কারো পক্ষে এটা বোঝা সম্ভব না। কিন্তু বিগত 15-16 বছরে আমরা কি দেখেছি, যে রাজনীতিটাকে রাজনীতিবিদদের থেকে বাইরে নিয়ে চলে যাওয়া হয়েছে। কতজন রাজনীতিবিদ তুমি দেখবে যে বিগত পার্লামেন্টগুলোতে ছিল, ম্যাক্সিমাম ছিল হয়তো দেখা যায় ব্যবসায়ী লেভেলে বেশি ছিল, রাজনীতিটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। সো রাজনীতিটা যেন রাজনীতিবিদদের ভেতরে ফিরে আসে, এবং রাজনীতিটা দেওয়ার জন্য আমরা রাজনীতিটাকে ব্যবসা করে তোমার একটা সাম্রাজ্য গড়ার একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে বিগত বছরগুলোতে নিউ জেনারেশন দেখেছে। আমাদের ইয়তদের কাছে আমাদের সেই মেসেজটা পৌঁছাতে বলা হয়েছে যে রাজনীতিটা হচ্ছে দেয়ার জিনিস। সো তুমি দেশকে নিয়ে ভাবছো, নট লাইক এ সিজনাল পলিটিশিয়ান। যদি মনে করো যে তুমি রাজনীতি করতে চাও, তুমি দেশকে নিয়ে ভাবতে চাও, কারণ দেশকে সার্ভ করার জন্য এই মাধ্যমটা সব থেকে ভালো। আর যে পরিমাণ রেসপেক্ট একজন রাজনীতিবিদ বলছি আমি, ট্রু সেন্সে যারা রাজনীতিবিদ, তারা যে রেসপেক্টটা পায়, এইটা কিন্তু অনেকে পায় না। বাবা যে কথাটা আমাদের সবাইকেই বলতেন যে উনি তো প্রায় 3 বার মন্ত্রী ছিলেন বাংলাদেশের, এবং উনি ছাত্র রাজনীতি করে এসছেন। রাজশাহী ইউনিভার্সিটির উনি ভিপি ছিলেন, তারপরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত হলেন, বিভিন্ন পদে ছিলেন। তো উনি হি ইজ এ ভেরি গুড অরেটর, সবাই বলেন। তো উনি একটা কথা আমাদেরকে বলতেন যে আমি জীবিত থাকি বা মারা যাই না কেন, আমি একজন পলিটিশিয়ান, আমার সন্তান হিসেবে তোমরা যে যেখানে যাবে কোনোদিন তোমরা অসম্মানিত হবে না। এবং আব্বা মারা যাওয়ার পরে এই পর্যন্ত আমাদের অনেক অপারেশনের শিকার হতে হয়েছে পলিটিক্যালি, সেটা একটা ভিন্ন পার্সপেক্টিভ। কিন্তু উনি যেই সেন্সে বলেছিলেন যে রাজনীতিবিদদের সন্তানদের আমরা দেখেছি যে অনেকভাবে কিন্তু হিউমিলিয়েট হচ্ছে, কিন্তু আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে আমরা খুব ভালো আছি, যে ফজলুর রহমান পটল সাহেবের সন্তান হিসেবে আমরা যেখানে গিয়েছি, যার কাছে গিয়েছি, সম্মানিত হয়েছি। কারণ ওই সময়কার রাজনীতিবিদদের ভেতরে সেই জিনিসটা ছিল যে আসলে রাজনীতিবিদের কাজটা কি। তো ওই যে কালচারটা, এটা ঘুরিয়ে আবার নিয়ে আসা যায় রাজনীতিতে, যাতে করে আমরা আরও আগ্রহী হতে পারি রাজনীতি করার জন্য, সেই জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আসলে এই জিনিসগুলো আমরা অফার করার চেষ্টা করছি। আর সবথেকে বড় জিনিস যেটা, যে নাটোরের অনেক উন্নয়ন শুরু করেছিলেন আব্বাই, কিন্তু বেশ কিছু উন্নয়ন থেমে গেছে 2006-এর পরে। আর নতুন করে কোনো উন্নয়ন যমুনায় ওই সাইডের মানুষ খুব বেশি দেখেনি। তো আমি আল্লাহ যদি সময় দেন, আল্লাহ যদি সুযোগ দেন, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ তাআলা, তো সেক্ষেত্রে আমি সেই প্রত্যেকটা উন্নয়নকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অলরেডি আই এম ওয়ার্কিং উইথ মেনি পিপল ওভার দেয়ার। তো সেটা আমার একটা ইচ্ছে আছে। আর সবথেকে বড় ইচ্ছে যেটা আছে, যে মানুষের, আমাদের পদ্মার পাড়ের, আমরা যমুনার পাড়ের, আমরা পদ্মার কিছুটা অংশ আমাদের গ্রামের পাশে, তো ওখানে বেশ কিছু নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী আছে, চরের কিছু মানুষ আছে। আমাদের ওখানে আখ চাষি অনেক বেশি আছে, আখ চাষি এবং সুগার মিল দুটোই আছে।
দুটো একটা কনফ্লিক্ট আছে। আখ চাষিদের আখ মারাই বন্ধ করে সুগার মিলগুলোকে চালু করার ব্যবস্থা চলছে। সো এই দুটো জায়গাগুলোকে কিভাবে একটা কমন প্লেসে নিয়ে আসা যায় যাতে করে বোথ সাইড বেনিফিটেড হতে পারে, সেটার একটা বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করব এবং করে যাচ্ছি অলরেডি, যে কীভাবে এগুলোকে আসলে একটা জায়গায় নিয়ে আসা যায়। সো অফার করার জন্য তো অনেক কিছু আছে, তবে আমি আকাশ কুসুম এমন কিছু অফার তাদেরকে করছি না যেটা যে আমি করতে পারবো না, আমার ক্যাপাসিটির ভিতরে থাকবে না। বাট আমি চাই যে যেই জীবনমানের উন্নয়নটা শুরু হয়েছিল নাটোরের মানুষের, সেটাকে যেন আমি আস্তে আস্তে এগিয়ে নিতে পারি, এবং আমি ট্রু সেন্সে সেই জিনিসটা চাই। অনেক ধন্যবাদ আপা। আশা করি আপনার আমাদের নাটোরের দর্শকদের কাছে আপনার মেসেজটা পৌঁছাবে। সেম কোয়েশ্চেন আমি সাকিবের কাছে আসতেছি। সাকিব ভাই, আপনার ইলেকটোরাল রাজনীতি নিয়ে অনেকগুলো কথা শোনা যাচ্ছে। আপনি নিজে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিলং করেন, আমি যদি ভুল না করে থাকি। এছাড়া ঢাকার 2টি আসনে আপনাকে সাহায্য করার জন্য বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে চিঠি ইস্যু করা হয়েছে। তো আসলে আপনাকে এই সেম প্রশ্নটা করতে পারছি না আমি পার্টিকুলারলি, যে আপনি ওভারঅল as a potential member of the parliament, আমি যদি ওইভাবে প্রশ্নটা করি আপনাকে, আপনি কি অফার করছেন? নতুন রাজনীতি বা ভিন্ন ধারার রাজনীতির কথা আমরা শুনেছি, এর বাইরে? হ্যাঁ, মানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আমরা একটা এখন এই মুহূর্তে সত্যি সত্যি একটা ঐতিহাসিক পর্বে আছি। আপনি বলেছেন 5ই আগস্ট ঘটার আগে আমরা যখন এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইটাকে একটা বৃহত্তর জাতীয় ঐক্যের জায়গায় আনতে পেরেছি। আমি একটা কথা বলি যে 2014 সালের পর থেকে আমরা একটা স্লোগান তোলার চেষ্টা করি, জনগণের বৃহত্তর ঐক্য করে তুলতে হবে। কেননা এবং সেই ক্ষেত্রে এইটা একটা পলিটিক্যাল ডিবেট ছিল যে জনগণের ঐক্য বলতে কি বোঝায়। জনগণের ঐক্য বলতে যে জনগণের যারা প্রতিনিধিত্ব করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন অর্গানাইজেশনস, এইগুলোরও যে একটা ঐক্যের একটা জায়গা আসতে হয়, এটা না হলে জনগণের ঐক্যটা একটা বায়বীয় রূপ নেয়, সেই কথাটাও আমরা সামনে বলেছি। এবং এই ধরনের ঐক্যের জায়গাটা তৈরি করার জন্য সবাইকে এক মঞ্চে এক পার্টি হয়ে যেতে হবে এমনও যেমন নয়, সবাইকে একই মঞ্চে আসতে হবে এমন নয়। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। একটা লক্ষ্য অভিমুখে আমরা যার যার অবস্থান থেকে যুগপৎভাবে এক মঞ্চে এসে বিভিন্নভাবে আন্দোলনটা করা যায়। এবং আপনি দেখেন 80-র দশকে এই ধরনের উদাহরণটা সৃষ্টি হয়েছে। 3 জোট তখন যুগপৎভাবে আন্দোলন করছিল। তো সেই আবার কেউ কেউ যার যার অবস্থান থেকে আন্দোলন করছিল, তারা যুগপৎ আন্দোলনে সরাসরি ঢোকে, কিন্তু একই স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে তখন লড়াই করেছে। ঠিক এখন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একটা যুগপৎ অথবা যার যার অবস্থান থেকে আন্দোলনটা তৈরি করা, যাতে করে পিপলের মধ্যে তৈরি হয় যে বিরোধীরা সবাই একটা আছে, সেটা অর্গানাইজেশনালি যে স্ট্রাকচারই হোক না কেন, তখন জনগণের মধ্যে ঐক্যটা তৈরি হয়, যেটা আমরা জুলাই আগস্টে এসে তার রিফ্লেকশনটা দেখতে পেয়েছি। এখন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমাদের লক্ষ্যের জায়গাটা হচ্ছে যে পলিটিক্সে বাংলাদেশে এই পলিটিক্যাল সিস্টেম কিংবা রাজনৈতিক ব্যবস্থা যদি গড়ে না তুলতে পারি, তাহলে এই যে ক্ষমতায় যাওয়া বলি অথবা নির্বাচিত হওয়া বলি, এটা খুব বড় আকারের অর্থ তৈরি করে না। আপনি হয়তো একটা এমপি হতে পারলেন, কিংবা কোনো জায়গায় একটা প্রশাসনে কিংবা একটা মেয়র কিংবা পৌরসভা, যে কোনো জায়গায় স্থানীয় সরকার হোক আর পার্লামেন্টে হোক, আপনি যেতে পারেন, এমনকি মন্ত্রীও হতে পারেন, কেউ কেউ প্রধানমন্ত্রীও হয়েছিলেন। কিন্তু তাতে খুব বড় কিছু মানে অর্জন করা যায় না। কারণ হচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থা তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশে শুরু থেকেই ছিল, এবং সেটাই 53 বছরে প্রমাণিত হয়েছে যে এটা তৈরি না করে এমনকি বড় দলগুলো আর এগোতে পারছে। তারা নিজেরা পারস্পরিক সংঘাত ছাড়া অথবা এক দল সব দখল করে বাকিদেরকে মানে গুম করে, খুন করে, কি বলে, মামলা দিয়ে তাড়িয়ে বেরিয়ে এভাবেই তো রেখেছে। এর বাইরে তো আর কোনো রাস্তা রাখতে পারেনি। ফলে যদি আপনি পলিটিক্যাল সিস্টেম ডেভেলপ না করেন, তাহলে যেমন এখন যারা ক্ষমতা যাবে তাদেরকে কিন্তু প্রায় একইভাবে ক্ষমতা থাকতে হবে। বিরোধী পক্ষকে গুম করো, খুন করো, অথবা মামলা দাও, তাড়িয়ে বেড়াও, দেশ ছাড়া করো, এই সমস্ত জায়গাতেই তো যেতে হবে। আমরা বলেছি যে হ্যাঁ, অপরাধীদের তো বিচার হবেই। যারা 15 বছর ধরে অপরাধ করেছে, গুম খুন করেছে, মামলা দিয়েছে, লুটপাট করেছে, বাংলাদেশ পোকলা করে দিয়েছে, তাদের তো বিচার করতে হবে। জুলাই আগস্টে যে গণহত্যা চালাইছে, সেইটার তো জনগণ তো বিচার ছাড়া এটাকে কোনোভাবে আর গ্রহণ করতে পারবে না। এমনকি আমাদের ন্যাশনাল যে হিলিংটা দরকার, সেটা তো এটা হবে না বিচার ছাড়া। বিচার এখানে মাস্ট। কিন্তু তারপরে কি, মানে আমরা বিচার করব, কিন্তু তার সাথে সাথে আমাদের কিন্তু একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেম ডেভেলপ করতে হবে। যদি আমরা ইনক্লুসিভ সিস্টেম ডেভেলপ করতে না পারি, তাহলে কোনো না কোনোভাবে কিন্তু আমরা আবারও সংঘাতের
কিংবা ওই মানে ওই যে একটা সারাক্ষণ বিবাদমান এরকম একটা অবস্থাই রাখছি। গণতন্ত্রে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মাঝে মাঝে সেটা সংঘাতের রূপ নিতে পারে, কিন্তু সিস্টেমটা এমন যে আপনি ওই একটা 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 রেজলিউশনে আসতে পারেন, রিকনসিলিয়েট করতে পারেন, কারণ মানুষের কাছে যেতে পারেন, ভোট আছে, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ আছে। যদি ওইটা থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার মধ্যে সংঘাত হলেও ওইটাকে মানে ওইটাকে উত্তরণ করার একটা পথ থাকছে। এখন এই যে ভোট আছে, জনগণ এটা ডিসাইসিভ, এইটা রক্ষা করতে একটা রাষ্ট্র লাগে, এটা রক্ষা করতে কতগুলো ব্যবস্থা, আইন, সংবিধানটাকে সে অনুযায়ী হতে হয়। ওইটাই বন্দোবস্ত যে ক্ষমতা ব্যবস্থাটা কিভাবে চলবে এবং সেটা একটা ইলেকশন এনশিওর করতে পারবে কিনা। এই সিস্টেম ডেভেলপ না করে বাংলাদেশের ভবিষ্যৎ নাই। বাংলাদেশের ভীষণ ভীষণ ভবিষ্যৎ আছে। বাংলাদেশ একটা $multi-trillion ইকোনমির দ্বার প্রান্তে, অন্তত $1 trillion তো এখন নকিং অ্যাট দি ডোর। সো এইটা আপনি ম্যানেজ করতে পারবেন $1 trillion ইকোনমি এই সিস্টেম দিয়ে? এটা সম্ভব না, যেখানে সব অর্ধেক লুট হয়ে যায়, কিংবা ধরেন এখন পর্যন্ত লেনদেন ছাড়া কোনো ফাইলই আগায় না। এই যদি হয় ব্যবস্থা, এটা $1 trillion ইকোনমি হ্যান্ডেল করতে পারবে না। অথচ $1 trillion ইকোনমি হ্যান্ডেল করার যদি আমরা মিনিমাম গভর্নেন্স, মিনিমাম এডুকেশন, মিনিমাম ইউটিলিটি অ্যান্ড এনার্জি এগুলো বিল্ড আপ করতে পারি, আপনি দেখেন ইনফ্রাস্ট্রাকচার মানে যদি আমরা করতে পারি, তাহলে বাংলাদেশ অতি দ্রুত ওই প্রজেকশন 10 বছর লাগবে না, আরও কমে কিন্তু এটা কি বলে যে আমাদের পৌঁছাতে পারবো। তো সেইটা আমাদের কাছে প্রধান বিবেচনার জায়গা। এবং ইলেকট্রাল গভর্নেন্সের ক্ষেত্রে, মানে ইলেকশনের ক্ষেত্রে এখন ধরেন আমরা যে সাইজের দল, আমরা যে পলিটিক্সে যে কন্ট্রিবিউশনটা এখন রাখতে চেয়েছি, যে আমরা এককভাবে এইবারই আমরা ক্ষমতায় যেতে পারছি, সেটা আমাদের কাছে একটা মানে এখনো পর্যন্ত একটা বিরাট লড়াইয়ের প্রশ্ন। ফলে আমরা আমাদের ভিশন সামনে রাখছি, আবার একই সাথে আমাদের বাস্তবতা সম্পর্কে আমাদেরকে একটা অ্যাসেস করতে হচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের কৌশলটা ঠিক করব। আমাদের কাছে লক্ষ্য হচ্ছে, যেমন ব্যক্তিগতভাবে ধরেন আমাদের পার্টির বেশ কিছু নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু 2018 সালে ঢাকা 12 তেজগাঁ এই আসনটিতে নির্বাচনের অংশ নিয়েছিলাম, ফলে এখানকার মানুষের একটা সাধারণ ধারণা আছে আমি আবার হয়তো এখান থেকে নির্বাচন করব। কিন্তু মানে বাঞ্ছারামপুর 6, এটা ব্রাহ্মণবাড়িয়া 6 হচ্ছে বাঞ্ছারামপুর থানা একটা কনস্টিটিউয়েন্সি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানায়, আমার বাবা মায়ের বাড়ি, তাদের জন্ম। এবং আমার মানে এটা একটা এখন অবস্থা হয়েছে যে বাঞ্ছারামপুরবাসী তাদের চাইছেন যে আমি যাতে ওইখানে যাই, এবং এটা আমার খুবই সিরিয়াসলি আমি এটা বিবেচনার মধ্যে রাখছি যে আমার দায়িত্ব আছে সেখানে রাজনীতিতে অংশ নেওয়ার এবং সেখানকার জনগণের সাথে ফিরে যাওয়ার একটা দায়িত্ব আছে। আমি 2 জায়গায় কাজ করছি, আমাদের পার্টি আরো অনেকগুলো জায়গায় কনস্টিটিউয়েন্সি ধরে কাজ করছে, এবং আমরা চেষ্টা করছি মানে আরো জনগণকে ঐক্যবদ্ধ করার, তরুণদের ঐক্যবদ্ধ করার। অ্যান্ড প্রায়োরিটির জায়গা হচ্ছে, ধরুন এমপি, পার্লামেন্ট ইলেকশনে এমপি যারা হচ্ছেন তারা তো আইন করার জন্য যান, কিন্তু আমাদের বাস্তবতা তো এমপিদের কাছ থেকে এক্সপেকটেশনটা অনেক অনেক বেশি থাকে। আপনি রাস্তা করে দিবেন, আপনি কিছু একটা পলিসি নেবেন। যেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাজ সেটাও এমপির কাছ থেকে চাওয়া হয়, যেটা পৌরসভার কাজ সেটাও এমপির কাছ থেকে চাওয়া হয়, যেটা উপজেলা চেয়ারম্যান করার কথা সেটাও এমপির কাছ থেকে। এই বাস্তবতা থেকে তো রাতারাতি বের হওয়া সম্ভব না। এখন দুটো জিনিস করছে, এক তো হচ্ছে এমপি তন্ত্র যাতে একটু কমে আসে প্রভাবটা, সেটার জন্য আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বলছি। আবার এই বাস্তবতা আছে যে এমপি আলটিমেটলি লিড করছে। আমাদের লক্ষ্য হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে যে লোকাল লিডারশিপকে, স্থানীয় সরকার নেতৃবৃন্দকে তার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করে এটা যাতে এমপি তন্ত্র না হয়, কিন্তু আমরা সকলে মিলে একটা ভিশনে পৌঁছাতে পারি। সারা দেশের তো একটা ব্যাপার আছে, আবার অঞ্চলের একটা বিশেষ কতগুলো বিষয় থাকে, সেইগুলোতে ভূমিকা রাখার চেষ্টা নিশ্চয়ই করব। মূল প্রশ্নটা থাকবে যাতে মানুষ, আমাদের জায়গাতে আমরা যে দেখি যে মানুষের সম্ভাবনাটাকে কিভাবে আমরা ওপেন আপ করতে পারছি। মানে আমার যদি আমাদের দলের নেতাকর্মীদেরও তাই ধারণা, ব্যক্তিগতভাবে আমি যখন অ্যাজ এ প্রার্থী দাঁড়াই, তখন আমার মূল ফোকাসের জায়গাটা আমি মনে করি যে আচ্ছা আমার এখানে 3.5-4 লক্ষ ভোটার আছে, তার মানে আমার জনসংখ্যা আমি ধরে নিতে পারি যে আরো 2 লক্ষ যোগ করতে হবে। তো হোয়াট এভার দ্য নাম্বার, আমি আমার এই কনস্টিটিউয়েন্সির মানুষজন যাতে ভাবতে পারে যে তার পোটেনশিয়ালের কে সর্বোচ্চ সে
বিকশিত করার সুযোগ তার সামনে অ্যাভেলেবেল আছে, ওইটা হাজির করার চেষ্টা, সেটা খেলাধুলা হোক, সেটা তার লেখাপড়া হোক, সেটা তার অন্য যে কোনো কর্মসংস্থানের প্রশ্নে হোক, কিংবা আজকাল যে টেকনোলজিক্যাল রেভলিউশন ঘটছে সেই জায়গাতে সে কিভাবে কোপ আপ করবে। সো তার মানে এই পোটেনশিয়াল আছে, কিন্তু এটার কোনো বিকাশের ক্ষেত্র খুঁজে পায় না। তো সেটা যদি অ্যাভেলেবল করা যায় তাহলে আমাদের লোকেরাই আমাদেরকে জায়গা মতো নিয়ে যাবে। অনেক ধন্যবাদ সাকি ভাই। আপনারা দুজন আসবেন এই কথাটা যখন আমরা আমাদের টিমের সঙ্গে এবং এর বাইরে অডিয়েন্সদের সঙ্গে কথা বলছিলাম, তো তাদের কাছ থেকে আসলে পুতুল আপার, আপনাদের দুজনের জন্য কিছু প্রশ্ন এসেছে, পুতুল আপার কাছে স্পেসিফিক্যালি একটা প্রশ্ন এসেছে, যেহেতু আপনি বিএনপি মিডিয়া সেলের সদস্য। বিএনপি মিডিয়া সেল নিয়ে অনেক রকমের কথা আছে, কিছু অভিযোগও আছে যে একটা মডার্ন ডে পার্টির মিডিয়া সেল যেভাবে কাজ করা উচিত, বিএনপি মিডিয়া সেল কি সেভাবে কাজ করতে পারছে কিনা, নাকি এটা জাস্ট দলের কিছু সভা সমাবেশকে লাইভে নিয়ে আসার জন্য একটা প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে, এরকম কথাবার্তা আছে। আসলে মিডিয়া সেল প্রপারলি কাজ করতে পারছে না, নাকি এখানে অন্য কোনো সমস্যা আছে, বা আদৌ কি এটা আসলে মডার্ন ডে পার্টি রিপ্রেজেন্টেশনের জন্য কেপেবল কিনা, বা সামনের দিনগুলো আসলে কি প্ল্যান করছেন আপনারা, এটা নিয়ে ওভারঅল একটা বক্তব্য আপনার থেকে শুনতে চাইব। বিএনপির মিডিয়া সেলটা কিন্তু খুব বেশি দিন হয়নি এটার এমার্জ করেছে বা এটাকে কনস্টিটিউট করা হয়েছে। তো যখন এটাকে নিয়ে আসা হলো দলের আলাদা একটা সেগমেন্ট হিসেবে, তখন বাংলাদেশে তুমুলভাবে চলছে ফ্যাসিজমের যে বিষয়টা আছে সেগুলো। সেখান থেকে খুব কষ্ট করে মিডিয়া সেলকে কিন্তু এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে আসতে হয়েছে। মিডিয়া সেলের অফিস করার জন্য এমনও হয়েছে যে আমাদেরকে মধ্যরাতে অফিস করতে হচ্ছে। মিডিয়া সেলে যারা কাজ করেছে এদেরকে বিভিন্ন সময়ে সবাইকে যে মামলা দিয়েছে, অ্যারেস্ট করেছে, অফিস থেকে তুলে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সো সেই জায়গাটা থেকে বিএনপির মতো একটি বড় দলের মিডিয়া সেলটা যেভাবে কাজ করার কথা বা যেভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, হয়তো এখন পর্যন্ত সেটা হয়নি, এটা আমরা নিজেরাও স্বীকার করি। বাট সেটার প্রসেস চলছে এবং এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি মিডিয়া সেল হিসেবে তার কলেবরটা বাড়ানো, নতুন নতুন ইভেন্টগুলোকে এটার সাথে জড়িত করা এবং ডিজাইনিংয়ের ক্ষেত্রে কিছু চেঞ্জেস নিয়ে আসা। আমাদের অনেক ছেলেরা মেয়েরা কাজ করছে এখানে, আইটি সেক্টরে কাজ করছে, টেকনোলজিতে কাজ করছে, তারপরে নিউ নিউ পলিসি নিয়ে কাজ করছে। আর মিডিয়া সেলে আমরা যারা আছি, মেম্বার হিসেবে যারা আছি, আমরা মোটামুটি এটাকে সামনের নির্বাচনকে কেন্দ্র করে যতটুকু পারা যায় এটাকে এনলাইটেন্ড করা, এটাকে টেকনোলজিক্যালি ডেভেলপ করা, এই ধরনের প্রসেসগুলো কিন্তু আমরা অলরেডি নিয়েছি, যেটা আসলে এই গত 6 মাসের আগে কিন্তু আমাদের মাথায় ছিল না যে এটা এভাবে আমরা করতে পারবো। সো এটাকে এখন এই মুহূর্তে যেভাবে চলছে এটার আসলে প্রগ্রেসটা খুব শিগগিরই দেখা যাবে ইনশাআল্লাহ। এবং অনেক মানুষের সেখানে কর্মসংস্থানেরও একটা বিষয় আছে এবং সেটাও হবে আমরা খুব দ্রুত আশা করছি। এবং এই মিডিয়া সেলটা নিয়ে বিএনপির, শুধু এটা বিএনপির মিডিয়া সেল না, এই মিডিয়া সেলের যে কানেক্টিভিটি বাকি আমাদের যেই প্রিন্ট মিডিয়া বলো বা আমাদের যেটা আছে সোশ্যাল মিডিয়া বলো অথবা নিউজ মিডিয়া যেটা আছে, সবার সাথে কানেক্টিভিটি মেনটেন করে এটাকে একটা জেনারেল প্ল্যাটফর্ম হিসেবে স্ট্যাবলিশ করার জন্য অলরেডি আমাদের পলিসি নেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা কাজও করে যাচ্ছি। সো এই মুহূর্তে হ্যাঁ, এটা বলাই যেতে পারে যে আমাদের মেইন কাজগুলো, আমাদের কন্টেন্টগুলো আসছে, দলীয় প্রোগ্রামগুলো আসছে, যেটা কিন্তু আসলে আমাদেরকে কোনো নিউজ মিডিয়াতে কিন্তু আমাদের কোনো অ্যাক্সেস ছিল না একটা সময়। সো এই একটা মিডিয়া সেলের মাধ্যমে কিন্তু আমরা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যে আসলে দল কি বলছে। আমরা যে আমাদের একটা কর্মসূচি দেওয়ার জন্য কিন্তু আমরা কোনো ধরনের নিউজ পেপারও কিন্তু দিতে পারিনি একটা সময়। সো এই মিডিয়া সেলের মাধ্যমে আমাদেরকে প্রচারটা করতে হয়েছে, আমাদের কন্টেন্টগুলো দিতে হয়েছে, আমাদের কমিউনিকেশনগুলো করতে হয়েছে। তো সেই জায়গা থেকে অবশ্যই ওই সময় ওইটাই ছিল আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমরা এটার মাধ্যমে অ্যাটলিস্ট করতে পারছি। তার উপরও এটার উপরে কিন্তু বিভিন্ন সময় যে অত্যাচার হয়েছে মিডিয়া সেলের উপরে, বন্ধ করে দেওয়া থেকে শুরু করে ব্রডকাস্টের ক্ষেত্রে আমাদেরকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে। তো সেই জায়গা থেকে তো অবশ্যই আমাদেরকে আমরা উঠে এসেছি এবং সেটা আমরা খুব শিগগিরই হয়তো এটা দেখা যাবে যে আসলে এটা প্রগ্রেসটা কতখানি হয়েছে। আমরাও দেখার অপেক্ষা করবো। সাকিব ভাই ওনার কথা লাস্ট বক্তব্যে একটা কথা বলছিলেন জাতীয় ঐক্যের ব্যাপারে। আসলে আমি যতটুকু রাজনীতি দেখি,
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ন্যূনতম জাতীয় ঐক্যমতের দরকার আছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে হয়তো ঐক্যমতের একটা পর্যায়ে ছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে আমরা আসলে জাতীয় ঐক্যমতের যে বিষয়টা আছে এটা খুব ভোলাটাইল একটা সিচুয়েশন বলা যায়। প্রতিনিয়ত বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে আমরা শুনছি যে এই সরকার আমাদের সরকার, যেটা অবশ্যই সত্য। এই সরকার আমাদের সবার আশার একটা সরকার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সরকারের উপরে সরকার ভালোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেনি। নির্বাচন নিয়ে ধোঁয়াশা আছে। তো ঐক্যমতের প্রয়োজনীয়তা আমরা সকলেই অনুভব করি, বাট ঐক্যমতের পর্যায়টা আসলে আমরা দেখতে পাচ্ছি না। ঐক্যমত আসলে নেই। তো সেক্ষেত্রে আপনি কি বলতে চান এই ব্যাপারে? এটাকে যদি ঐক্যমতের জায়গাটা কখন, একটা জিনিস তুমি খেয়াল করো, বিগত 15-16 বছরে, সাকিব ভাই ডেফিনেটলি আমার সাথে একমত হবেন, 15-16 বছরে রাজনৈতিক ভিন্ন মত যারা পোষণ করেছে এদের উপরে অত্যাচারের যে পরিমাণ ছিল, লক্ষ লক্ষ নেতাকর্মী নামে মামলা, লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরে ঘুমাতে পারছে না, তাদেরকে না পেয়ে তাদের পরিবারকে আক্রমণ করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, এই সব কিছুর প্রেক্ষিতে কিন্তু তখন পর্যন্ত ঐক্যমত্যটা হয়নি যে এটা একটা ফ্যাসিস্ট সরকার। পলিটিক্যাল পার্টিসগুলো আমরা কিন্তু সাফার করেছি, এবং এই সাফার যেটা করেছি এটা যে না করেছে সে বুঝবে না। আমরা যারা মাঠে থেকে রাজনীতি করেছি, আমরা যারা দিনের পর দিন রাতের পর রাত ঘরে থাকতে পারিনি, ছোট বাচ্চাকে ফেলে আমাদের পালিয়ে বেড়াতে হয়েছে, এবং 5 তারিখের আগের 5টা দিন যে পরিমাণ আমার বাসা বনশ্রীতে, সেখানে 2-3টা হাসপাতালে যে চিত্র আমরা দেখেছি, উপর থেকে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে যখন আমাদের উপর, আমাদের সন্তানরা তখন রাস্তায় ছিল, এবং সেই দিনের ঘটনার পরে যেটা হয়েছে, বিভিন্ন বাড়ির গেট তো বন্ধ থাকে, যখন গুলি করে হেলিকপ্টার আসে, আমার বাড়ির গেট আমি যখন খুলে দিই সবাই এসে গেটের ভেতরে ঢুকে। পরের দিন রেইড হলো আমাদের বাসায়। কী কারণে রেইড হলো? সিসিটিভি ফুটেজ দেখে দেখে ধরে নিয়ে যাবে। সো এই সবগুলো কখন ঘটেছে? তখন এই যে 5ই আগস্টের যে ঐক্যমত্য, এটা কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে উঠে এসেছে। যখন আমার সন্তানের গায়ে গুলি লেগেছে তখন আমি কিন্তু রাস্তায় নেমেছি, কিন্তু যখন বিএনপির অথবা সাকিব ভাইয়ের দলের অথবা নূরের দলের একটা নেতাকর্মীর গায়ে গুলি লেগেছে তখন কিন্তু আমি রাস্তায় নামিনি। সো ঐক্যমত্যের বিষয়টা কিন্তু ওই যে রাজনীতির ভেতর থেকে উঠে আসে। সো 5 তারিখের যে ঐক্যমত্য, এই ঐক্যমত্যের জায়গাটার সাথে আর অন্য কোনো ঐক্যমত্যকে আমাদের মেলানো যাবে না, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে এখন রাজনৈতিক দলগুলোর যে এক একজনের এক একটা ধরনের মতবাদ আসছে, দিস ইজ আ ভেরি গুড থিং ফর আ ডেমোক্রেটিক প্র্যাকটিস, ডেমোক্রেটিক সোসাইটি এবং ডেমোক্রেটিক কান্ট্রির জন্য এই মতবাদগুলো আসা জরুরি। সাকিব ভাই যে কথাগুলো বলছেন যে রাজনৈতিক বন্দোবস্তের যে পরিবর্তন হওয়া প্রয়োজন, এটা আমরা কিন্তু সবাই ফিল করছি, কিন্তু এই বন্দোবস্ত চেঞ্জ হওয়া প্রয়োজন, এই কথাগুলো টেবিলে নিয়ে বসতেই তো আমরা পারিনি। সো উই নিড অ্যান অ্যাটমসফিয়ার যে আমরা এই বন্দোবস্ত পরিবর্তন করতে হবে, লেটস সিট। আমরা 5টা-6টা দলের মানুষরা আমরা নীতি নির্ধারকরা বসছি, কথা বলছি, 5টা-6টা মতবাদ আসছে, সেখান থেকে একটা পিক করে আমরা সে এই মতবাদ জিনিসটা নিয়ে কি ওই কাজ যে করছি। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের আন্ডারে যে একটা কমিশন গঠিত হলো, জাতীয় ঐক্যমত্য কমিশন, এর মাধ্যমে কি এই জিনিসটা করা সম্ভব না, আপনি মনে এর করেন? মাধ্যমে এখন যদিও এটা সংস্কার নিয়ে ঐক্যমতের তাহলে কথা বলা না, হচ্ছে। যদি সম্ভব না হবে তাহলে কেন আমার এই ঐক্যমত্য কমিশন গঠন করতে হবে? এটা আপনার পয়েন্ট অফ ভিউটা কি? আমি সেটা বলছি, আমার পার্সপেক্টিভ তো ওইটাই, যে সংস্কার কমিশনগুলো থেকে যে প্রস্তাবগুলো এসছে, আমি নিজেও একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, দুদক সংস্কার কমিশনে, এবং আমি তো ব্যক্তিগতভাবে দেখেছি যে এই প্রপোজালসগুলো আমাদেরকে মাথা থেকে মানুষের সাথে, আমরা তো বাংলাদেশের বিভিন্ন বিভাগে ঘুরেছি, মানুষের কাছ থেকে শুনেছি যে দুদক নিয়ে মানুষ কি চায়, এবং আমরা এটা আমাদেরকে 30 থেকে 35 পৃষ্ঠার একটা বুকে তৈরি করে নিয়ে আসতে, বুকলেটে তৈরি করে নিয়ে আসতে আমাদের কত ঘন্টা শ্রম দিতে হয়েছে, কত কাজ করতে হয়েছে, আমরা তো এটা জানি। সো এটার যদি আমরা একটা ভিজিবল কোনো কিছু না দেখতে পাই, তাহলে আমাদের এই কি সময়টা দেয়া, আমাদের এনার্জিটা দেয়া, আমাদের শ্রমটা দেয়া সবই কিন্তু বৃথা চলে যাবে। সো ঐক্যমত্যের যেই জায়গাটা একটা কমিশন বা কমিটি গঠন করা হলো, সেটা তো পার্সপেক্টিভ এটাই হওয়া উচিত যে সংস্কার কমিশনগুলো থেকে যা যা এসেছে সেখান থেকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসে নিয়ে একটা ঐক্যমত্যে পৌঁছানো, যেটা প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে দ্যাট উইল বি আ চার্টার, যেটা সবার সিগনেচার থাকবে, সেই অনুযায়ী আমরা শপথবদ্ধ হব যেন পরবর্তীতে এগুলোকে আমরা ভিশিয়েট করতে না পারি। বাট টিল টুডে আমরা কি সেরকম কোনো ইনিশিয়েটিভ দেখেছি কিনা? বর্তমান যে সরকার আছেন তাদের আসলে খুব স্পেসিফাই হওয়া উচিত ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং, কারণ তারা যে দায়িত্বটা নিয়েছেন এটা আসলে খুব বেশি সময় নিয়ে অনেক বেশি লংজিভিটি যে তাদের থাকবে না, এটা তারাও সবাই খুব ভালো করেই জানেন, কারণ যারা আছেন সরকারে বসে প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের জন্য এক একটা
আমরা যেটা বলতে পারি যে বাংলাদেশের মোরাল স্ট্রেংথের জায়গায় ছিলেন ওনারা একটা সময়, কথা বলেছেন, বাংলাদেশের সংস্কার নিয়ে কথা বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ কী হওয়া উচিত এগুলো নিয়ে কথা বলেছেন। সো যে ঐক্যমত্যের জায়গাটা ছিল বা ওনারা তৈরি করার চেষ্টা করেছেন, আমার একটা প্রশ্ন থাকে সবসময় যে এটা করার জন্য কোন কোন ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন? পলিটিক্যাল পার্টিগুলোর সাথে শুধু নামকাওয়াস্তে বসা, তাদের সাথে বসে চা পানি খাওয়া, এটা তো হতে পারে না। কারণ আমাদের ওই লাক্সারি পিরিয়ডটা কিন্তু এখন নেই। খুব টাইট শিডিউলের মধ্যে, প্যাকড শিডিউলের মধ্যে কাজ করতে হচ্ছে গভর্নমেন্টকে। সো পিক অ্যান্ড চুজের জায়গাটাতে আমাদেরকে খুবই স্পেসিফিক এবং খুবই ডেফিনিট হওয়া উচিত ছিল। সেই জায়গাটাতে আসলে অনেকটাই আমাদের আমি মনে করি যে সেখানে আমাদের ব্যত্যয় আছে এবং অনেকটা গ্যাপ আমাদের রয়ে গেছে। তবে ইটস আ মাস্ট যে একটা ঐক্যমত্য তো হতে হবে, এবং ঐক্যমত্যটা জাস্ট যে বাংলাদেশটা ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপ থেকে উঠে নিয়ে আসার জন্য ক্রনোলজিক্যালি কিভাবে আমরা এগোতে পারি। আমরা সব একবারে পারবো না, ইটস নট পসিবল। তুমি কিভাবে মানুষের মনস্তাত্ত্বিক যে বিষয়টা সেটাকে চেঞ্জ করবে, তুমি কিভাবে ভোটারকে এডুকেটেড করবে, এটা কি একদিনে সম্ভব? তুমি কিভাবে ব্যাংকিং সিস্টেমটাকে একটা পর্যায়ে নিয়ে যাবে, তুমি কি করে ঘুষ বন্ধ করবে, এটা তো মানুষের মনের ভেতরে চেঞ্জগুলো আসতে হবে, তাই না? তুমি কি করে জুডিশিয়ারি যেই জায়গায় পৌঁছে গিয়েছিল সেখান থেকে কি করে তুমি ব্যাক করাবে জুডিশিয়ারিকে? তুমি ধরো দুদককে কিভাবে ব্যাক করাবে? দুদককে মানুষ এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যে এখন এরকম হয়েছে, অনেকে ফোন করে দুদকের অফিসার পরিচয় দিয়ে কিন্তু চাঁদাবাজি করেছে, পরে আমরা কোয়ারি করে দেখেছি না, তারা এরকম কোনো কিছু না। ইভেন এমন হয়েছে সেনাবাহিনীর নাম বলে চাঁদাবাজি করছে, যে সেনা আমি নিজে একজনকে অ্যারেস্ট করিয়েছি এই গত তোমার 24 তারিখের আগে, 18 থেকে 24 তারিখে আমি নাটোরে ছিলাম। আমাকে কল করেছে যে নাটোর, আমি ক্যান্টনমেন্ট থেকে বলছি, সামওয়ান নেম নাফিস, তার কলার আইডিতে লেখা হচ্ছে ক্যাপ্টেন নাফিস। সো হি ওয়াজ আস্কিং মি অ্যাবাউট লাইক আমরা রোজার মধ্যে মানুষকে 4000 মানুষকে খাবার দেব, বাজার দেব, সো আই নিড ইউর হেল্প। তো আমি ভুলে গিয়েছিলাম হঠাৎ করে। একদিন তিনি আবার সকালে কল করেছেন যে আমরা কালকে এটা বাজারটা করব, আমাকে আজকে টাকাটা পাঠাতে হবে। দেন আই কল দ্য ওখানে আমার যারা ক্যান্টনমেন্টে যারা আছেন পরিচিত 2-1 জন, কল করে বললাম, তাকে কলার আইডিটা পাঠালাম, নাম্বারটা শেয়ার করলাম যে আপনারা কে চেনেন? এটা কি সেনা আপনাদের ক্যান্টনমেন্টের কেউ? বলল, "নো, উই ডোন্ট নো হিম।" পরে আমি বললাম যে, "এটা একটা ব্যবস্থা নেন।" পরের দিনই তারা তাকে অ্যারেস্ট করলো। দেখা গেল এটা একটা চক্র। সো এই যে মানসিকতার চেঞ্জটা, এটা কিন্তু সবার আগে জরুরি। সো এটা কি অল্প সময়ের মধ্যে সম্ভব? সম্ভব না। সো আমাদেরকে কিন্তু প্রায়োরিটাইজ করতে হবে যে কোন জায়গাগুলো আমরা হাত দেব সবার আগে। সো যদি এই সরকার, যেটা তুমি বললে যে দ্রব্যমূল্যের জায়গাটাতে হাত দিতে পারত, কোনো না কোনোভাবে আমরা দেখেছি যে কি বলেছে, সিন্ডিকেটটা এত সহজে ভাঙা সম্ভব হবে না। এটা তো আমরা জানি এত সহজে ভাঙা সম্ভব হবে না। বাট ইনিশিয়েটিভটা দেখতে চেয়েছিল জনগণ। পুলিশকে কাজে ফেরানোর জন্য ঠিক আছে, যেখানে ভালো কথা বলা দরকার, যেখানে গরম কথা বলা দরকার, একটা ভিজিবল ইনিশিয়েটিভ থাকলে কিন্তু বোঝা যেত যে হ্যাঁ, সংস্কার যেটা বলা হচ্ছে, সংস্কারের পথে আমরা এই স্টেপটা নিয়েছি। সেখানে কিন্তু কোনো জায়গা থেকে আমরা ন্যূনতম কোনো ইনিশিয়েটিভ দেখি নাই। তো ঐক্যমত্যটা এটাই এখন হওয়া উচিত যে যদি সংস্কার হয়, ঠিক আছে, এই ৫টা পয়েন্টের এতটুকু পরিমাণের সংস্কার আমরা আগামী ৩ মাসে করব। করে আমরা নির্বাচনের দিকে যাব। বিএনপি কিন্তু এই কথাটাই বারবার বলার চেষ্টা করছে যে প্রয়োজনীয় যা সংস্কার আছে আমাদের ইমিডিয়েটলি স্টার্ট করা উচিত। কারণ এই সংস্কার তো আমি বলে দিতে পারি না ৬ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমি বলে দিতে পারি না ৫ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। চলতে থাকবে সংস্কার। নির্বাচন হয়ে যাওয়া মানে তো সংস্কার বন্ধ হয়ে যাওয়া না। আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যেই সংস্কারই তুমি স্টার্ট করো না কেন, যেই গভর্নমেন্টই আসবে না কেন, এটা কিন্তু পার্লামেন্ট থেকে রেটিফাই হয়ে আসতে হবে। সো পলিটিক্যাল পার্টিসে যদি গুডউইলটা না থাকে, তখন কিন্তু যে কোনো সংস্কার স্টার্ট হলে কিন্তু পার্লামেন্ট সেটাকে বন্ধ করেও দিতে পারে। সো ওই জায়গাটাও কিন্তু আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি যে উই হ্যাভ দ্য পলিটিক্যাল গুডউইল, যে আমরা মানুষের জন্য রাষ্ট্রটাকে মেরামত করতে চাচ্ছি। অ্যান্ড আমাদের সামনে এই যে চার্টার বলো আর ৩১ দফা বলো, যাই বলো, দিস ইজ দ্য থিং, যে এই জিনিসগুলো নিয়ে আমরা জনগণের কাছে যেতে চাচ্ছি এবং বাংলাদেশকে সুন্দর করে গড়ার জন্য এগুলো আমার নিয়ার ফিউচারে কাজে হাত দিতে হবে, বা অদূর ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে কাজে হাত দিতে হবে, এবং এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আমরা কিন্তু ভিশন দেওয়ার চেষ্টা করছি। এখন কতটুকু পারবো এটা কাজে না নামা পর্যন্ত তো এটা বলা সম্ভব না। বাট আমাদের সেই জায়গাটা আছে, আন্তরিকতাটা আছে, এবং সকল দলের সাথে বসে একসাথে হয়ে, যেমন আমাদের দল থেকে বারবার বলা হয়েছে যে আমরা নির্বাচনে যদি আমরা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা, রাষ্ট্র দায়িত্ব পাই আমরা,
তাহলে আমরা সবাইকে নিয়ে আমরা একটা ঐক্যমত্য সরকার করার চেষ্টা করব। সেখানে যদি কেউ মনে করে, কোনো পলিটিক্যাল পার্টি, সাকিব ভাইরা মনে করেন যে না আমরা সরকারে থাকবো না, আমরা একটা বড় একটা বিরোধী দল হিসেবে থাকবো, সো দ্যাট কুড বি এ ভেরি গুড পার্লামেন্ট, যে একটা ফাংশনাল পার্লামেন্ট হবে। কারণ যে পার্লামেন্টে একটা ভালো বিরোধী দল না থাকে সেই পার্লামেন্টটা কিন্তু ফাংশনাল হয় না। সো আমরা কিন্তু সেই জায়গাটাকে ওয়েলকাম করার চেষ্টা করছি। ওই যে কালচারটা, পলিটিক্যাল কালচারটা, এটাকে ডেভেলপ করা কিন্তু একদিনে কোনোভাবেই সম্ভব না। আগে আন্তরিকতা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং সেই মোতাবেক আমাকে কাজ করতে হবে। সেই জায়গাটাতে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি এবং ঐক্যমত্য তো হতেই হবে, এটার তো কোনো বিকল্প নেই। সো এই জায়গাগুলোতে ঐক্যমত্য হইলে আমার মনে হয় সবার জন্য এই জিনিসটা অনেক ভালো হবে। থ্যাংক ইউ আপা। সাকিব ভাই, আপনাকে বেশ কয়েকটা জিনিস জিজ্ঞেস করবো একসাথে। 2021-22-এর দিকে আপনারা কথা বলতেন, আপনার কথায় যে একটা নতুন রিপাবলিকের বিষয়ে অনেকবার কথাবার্তা বলেছেন। এখন নিউ রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক বিষয়টা এই মুহূর্তে বাজারে বা রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, সাধারণ মানুষের মধ্যেও একটা এই বিষয়ে কথাবার্তা আছে। অ্যাট দ্য সেম টাইম নতুন সংবিধানের ব্যাপারে অনেক কথাবার্তা আছে এবং নতুন রিপাবলিক, নতুন সংবিধান, জুলাই ঘোষণাপত্র, সকল কিছু মিলিয়ে একটা ধোঁয়াশাও আছে, একটা সম্ভাবনার কথাও শোনা যায় অনেক ক্ষেত্রে, যদিও আমি ব্যক্তিগতভাবে জানি না এই সম্ভাবনা কতটুকু ফিজিবল। এই ওভারঅল এই বিষয়টা নিয়ে আপনার বক্তব্য কি, এবং আদৌ কি হচ্ছে ঘোষণাপত্র প্র্যাকটিক্যালি পসিবল এই মুহূর্তে, আপনি কি মনে করেন? দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে একটা রাষ্ট্র পতন হয় যখন, সেই রাষ্ট্রটা কি ধরনের রাষ্ট্র। রিপাবলিক মানে হচ্ছে জনগণের যেখানে হাতে কর্তৃত্ব থাকবে, জনগণ যেখানে নির্ধারক শক্তি। সো রিপাবলিক হচ্ছে এক ধরনের জনতন্ত্র, এটাকে আপনি নাগরিকতন্ত্রও বলতে পারেন। প্রজা কথাটা এখানে এসেছিল যে মানে অর্থাৎ সাধারণ মানুষের প্রতীক হিসেবে, কিন্তু প্রজা প্রিসাপোজ করে যে রাজা বোধহয় আছে, এই জন্য একটা তর্ক চলছে, তর্ক আছে, আমরা সেই তর্ক। এই যে রিপাবলিক, এখন একটা রিপাবলিক প্রতিষ্ঠিত হলো, আমরা বললাম এখন এটা কোনটা, ধরেন 1971 সালের 10ই এপ্রিল এবং 17ই এপ্রিল যে ঘোষণা দেওয়া হলো, সেটার মধ্যে দিয়ে যে রিপাবলিক, মানে 26শে মার্চ স্বাধীনতা এবং তারপরে 10ই এপ্রিল 17 এপ্রিলের মধ্যে একটা রিপাবলিক হলো। দেন ওটা আবার 72 সালে এসে যখন একটা সংবিধান হচ্ছে, তখন এটা আরেকটা রিপাবলিকের রূপ নিচ্ছে। বাট কেউ কেউ ওটাকে একই কন্টিনিউটি হিসেবে ধরে, আমরা ওইটাকেই ফার্স্ট রিপাবলিক বললাম, যেটা একটা কমপ্লিশন রূপ নিয়েছে। সো ফার্স্ট রিপাবলিকের চেহারাও কিন্তু বদলেছে। এটা আপনি 1975-এ বাকশাল করে এই রিপাবলিকের গুণগত চেহারা বদলানো হয়েছে। আবার আবার ধরেন 75-এর বিপ্লব হয়েছে পরে জিয়া রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন, তখন উনি আবার বহুদলীয় গণতন্ত্রের মানে এই কাঠামোতে ফেলেন, সেটাও একটা ক্যারেক্টারগত পরিবর্তন। কিন্তু আমাদের বিবেচনায় যে ফান্ডামেন্টালি মানে স্টেট যে রিপাবলিকের জায়গায় অর্থাৎ জনতন্ত্রের জায়গায় আসা, জনগণের হাতে ক্ষমতার কেন্দ্র হচ্ছে কিনা, এটা 72 সালের সংবিধানের কাঠামোটাতে জনগণের হাতে ক্ষমতার কেন্দ্রটা তৈরি হয়। মুখে বলা হয়েছে জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু বাস্তব যদি ক্ষমতা কাঠামো দেখেন, তাহলে সমস্ত ক্ষমতা সেখানে একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে, যিনি প্রধানমন্ত্রী হন না কেন। তো এই জায়গাটা বদল ঘটানোর প্রশ্ন, এবং সিগনিফিকেন্টলি এইবারে প্রথম, যদি আমরা তুলেছি আগে, কিন্তু এইবারে প্রথম ইট হ্যাজ বিকাম এ ন্যাশনাল কনসেনসাস অথবা একটা ন্যাশনাল মানে লক্ষ্য। যখন বিএনপির মতো বড় দলও এসে বলেন না হ্যাঁ প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হবে, তখন ইট বিকামস ন্যাশনাল থিং। হ্যাঁ, এটা আপনি আমাদের মতো তুলনামূলক ছোট রাজনৈতিক দল তো তুলেছি প্রতিষ্ঠার সময় থেকে, তাতে কি এটা ওই সময় কি একই গুরুত্ব পেয়েছে? পায়নি। তো এটা যখন বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ কিংবা অধিকাংশ মানুষকে একটা জিনিস গ্রিপ করে, একটা আইডিয়া যখন তাদের সবাইকে গ্রিপ করে, তখন ওইটা একটা মেটেরিয়াল ফোর্সে পরিণত হয়, ওইটা নিজেই একটা শক্তি। তো এইটা এখন সেই জায়গাটা ঘটেছে যে এই আইডিয়া মানুষকে একটা আলোড়িত করেছে, মানুষকে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে হ্যাঁ আমাদের এই ক্ষমতা কাঠামো বদলাতে হবে। এবং এইটা যেহেতু ফান্ডামেন্টাল বদল আমি মনে করি, মানে অর্থাৎ সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা, ওইটা ছিল নামে, এটা হচ্ছে কাজে। সুতরাং এইটাকে আমি একটা রিপাবলিকের দিক থেকে কোয়ালিটেটিভ চেঞ্জ মনে করি। আমি মনে করি একটা রিপাবলিক যখন আরেকটা রিপাবলিকে যায়, মানে সেকেন্ড কথাটা থার্ড কথাটা আসে থেকে, যখন গুণগত একটা পরিবর্তন, এটা গুণগত পরিবর্তনকে স্বীকৃতি দেওয়া মাত্র, এটার আর কোনো অর্থ নাই। বাংলাদেশ কি বদলা যাবে? মানে বাংলাদেশ
রিপাবলিক যখন আমি বলি যে তখন মানে হচ্ছে যে এইটা বেসিক্যালি এইটা তার গুণগত দিক থেকে একটা পরিবর্তন ঘটানো হলো, সেটা স্বীকৃতি দেওয়া, এটা 1 নম্বর। 2 নম্বর কথা ওই অর্থে আমরা বলেছিলাম যে নতুন একটা রিপাবলিক দরকার, বিকজ ওল্ড রিপাবলিক যে এক্সিস্টিং রিপাবলিক আমাদেরকে আমাদের ভোটের অধিকারই দিচ্ছে না। আর কিসের কি, রাতের বেলা একটা লোকটা ধরে নিয়ে গিয়ে হয় মেরে ফেলতেছে, না হয় যে 8 মাস 1 বছর 2 বছর 5 বছর 8 বছর ধরে আপনাকে কোনো এক আন্ডারগ্রাউন্ডের ইয়ের মধ্যে আটকে রাখতেছে। মানে আপনি জাস্ট ভাবেন যে এই দেশটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল জাস্ট ওনার ক্ষমতা রক্ষা করার জন্য। সেইটা তো আমাদের দেশ এটার জন্য মানে মানুষ স্বাধীনতার সংগ্রামে এত আত্মত্যাগ করেনি, এইভাবে বিভিন্ন সংগ্রামে লড়াই করেনি। তাহলে আমরা ওই জায়গাটা পৌঁছাতে চাই, এটা মানে এইটা মানুষের রায় এবং সেই রায়টা এখন বাস্তবায়ন করাটা সকলের দায়িত্ব। ওই দিক থেকে আমার মনে হয় সেকেন্ড রিপাবলিকের দাবি করে কেউ আতঙ্কিত হওয়ারও কিছু নাই। এটাতে কেউ কেউ মনে করছে তাহলে কি সব কিছু বাতিল হয়ে যাচ্ছে নাকি ইত্যাদি, সেকেন্ড রিপাবলিক হয়ে গেলে এক্সিস্টিং সব কিছু নাই হয়ে যাবে, এরকমটা ভাবারও কোনো সুযোগ আছে নাই। এখন প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশনে আসেন। কনস্টিটিউশন মানে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন দরকার। আগের কনস্টিটিউশনের ডেমোক্রেসি নামে আছে মানুষের কিছু অধিকারের কথা বলা আছে, এক হাতে অধিকারের কথা বলে আরেক হাতে কেড়ে নেওয়ার ব্যবস্থা করা আছে। সো পাওয়ার স্ট্রাকচার ওয়াজ দ্য মেইন প্রবলেম। প্রথমত সংবিধানের দুটো কাজে মনে করি, এক হচ্ছে যে সে মানুষের অধিকারকে কীভাবে ডিফাইন করছে এবং মানুষকে অর্থাৎ নাগরিককে ঐক্যবদ্ধ করার তার মানে ঘোষণাটা পরিষ্কার হবে। সংবিধান মানে কনস্টিটিউশন যদি পিপলের উইল হয়, রাষ্ট্র করেটা কি? রাষ্ট্র কাজ হচ্ছে একটা জনগোষ্ঠীর মধ্যে নানান রকম ডিফারেন্সেস থাকতে পারে, সেটা ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয় পার্থক্য থাকে, শ্রেণী বিভাজন থাকে এবং আরও অনেক গোষ্ঠীগত বিভাজনও থাকতে পারে। এই যে বিভাজনগুলো, এই বিভাজনকে মানে প্রশমিত করে ঐক্যবদ্ধ রাখা হচ্ছে রাষ্ট্রের কাজ। সো রাষ্ট্র আছে বেসিক্যালি একটা ইউনিফাইং একটা মানে সিস্টেম কিংবা একটা এজেন্ট, একটা বডি। সেইটা কিভাবে চলবে তার তো নিয়ম আপনি সংবিধানে বলেন। তার মানে ওখানে দুটো জিনিস বলেন, এক হচ্ছে যে মানুষের অধিকারকে কীভাবে ডিফাইন করছেন যাতে করে সবাই মনে করতে পারে আই এম ইনক্লুডেড। সেকেন্ড হচ্ছে ক্ষমতা ব্যবস্থাটা কীভাবে চলবে, যেটাকে আমরা সেটেলমেন্ট বলতেছি, যে ক্ষমতা ব্যবস্থা কিভাবে চলবে সেটা কি মানুষকে ইনক্লুড করে না এক্সক্লুড করে, সেটা কি মানুষকে ক্ষমতায়িত করে নাকি একজনকে জমিদার বানিয়ে দেয়, হ্যাঁ, কিংবা একেবারে ট্রান্সেন্ডেন্টেড পাওয়ারে নিয়ে যায়, যে কোনো ধরা যায় না, উত্তরিত মানে তুরীয় ক্ষমতা। তো এই যে জায়গাতে আপনার নিয়ে যাওয়া, এইটা হচ্ছে পার্থক্যের প্রশ্ন। তো 1972 কনস্টিটিউশন পাওয়ার স্ট্রাকচারের দিক থেকে আপনি যদি দেখেন, এটা তো ওই যে একজনের হাতে এরকম ক্ষমতা দিয়েছে, তিনি তো তুরীয় জায়গায় চলে গেছেন, মানে তার ধরাও যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, উনি যা বলবেন আই অ্যাম দি স্টেট, এরকম জায়গায় তো পৌঁছেছেন। তো ওই জায়গাটাতে বদল করার জায়গাটা আমরা লড়াইটা করতে পেরেছি। সো দিস ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের একটা কনস্টিটিউশন এই জায়গায় হবে। এখন ধরেন কন্টেন্টে পৌঁছানো দরকার, বিষয়বস্তুটা কি। এখন নামে অনেক কিছু হতে পারে, কেউ সেকেন্ড রিপাবলিক বিরোধিতা করছে, মানে তাহলে মনে হলো দুইটা রাজনীতি আলাদা হলো। কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় যে প্রত্যেকেরই মনোযোগটা দরকার, কন্টেন্টে কি দাবি করছি। কেউ বললো সংবিধান বাতিল করে দিতে হবে, আচ্ছা বাতিল করে কোনটা করবেন আপনি? যেটা করবেন সেটাকে যদি ফান্ডামেন্টালি ইফ উই ক্যান গেট দিস থ্রু সংস্কার, তাতে খুব বাতিলের প্রয়োজনীয়তা না হতে পারে। সুতরাং কোন কোন বিষয়ে আমরা একমত হতে পারছি, এখন কেন কনসেনসাস লাগবে? আমি আজকে ধরেন একটু খোলামেলা বলি, এই অর্থে যে বিপ্লব বলতে ঐতিহাসিকভাবে আমরা যে সমস্ত বিপ্লবী ঘটনাগুলো দেখেছি, সেখানে একটা ফোর্স কেবল ক্ষমতা মানে ক্ষমতা দখল করাই বলে, অর্থাৎ এক্সিস্টিং ক্ষমতাকে হটিয়ে দিয়ে সে ক্ষমতার দায়িত্ব নিয়েছে, ক্ষমতা ব্যবস্থার উপর কর্তৃত্ব কায়েম করেছে এবং সেটা প্রতিষ্ঠিত করার জন্য তার একটা ফোর্স আছে, মানে অর্থাৎ যেটাকে বলে যে কোয়ার্সিভ অ্যাপারেটাস, মানে বল প্রয়োগের শক্তি আছে, মানে তার আর্মি আছে। আপনি সব জায়গায় দেখবেন বিপ্লব মানে একটা ফোর্স ক্ষমতা দখল করেছে, এক্সিস্টিং সমস্ত ব্যবস্থা ভেঙে দিয়ে তার নিজস্ব কোয়ার্সিভ অ্যাপারেটাস দিয়ে সে পুরো ব্যবস্থা রিবিল্ড করছে। এখন এই জুলাই আগস্টে যা ঘটেছে, সেখানে আপনি এইরকম কোনো একক শক্তি ক্ষমতা দখল করেছে, তার একটা নিজস্ব বল প্রয়োগের ক্ষমতা বাহিনী আছে, এটা ঘটেনি। আমরা দেখলাম যে জনগণ উত্থিত হয়েছেন, ভয়ঙ্কর লড়াই করতে হয়েছে এবং আমাদের লড়াই অনেক বিপ্লবী লড়াইয়ের চাইতেও হয়তো মারাত্মক হতে পারে, কিংবা হয়েছে তাই। যেভাবে নিরস্ত্র মানুষ একটা সশস্ত্র শক্তির বিরুদ্ধে, আমি রিয়েলি এখন অভিভূত, মানে এটা চিন্তা করলেই মাঝে মাঝে মনে হয় যে
কিভাবে সম্ভব হয়েছে, কোথা থেকে এই মানুষের জাগরণ ঘটলো। True. হ্যাঁ, কারণ অনেকদিন ধরে তো লড়াই করছি, তো এটারই প্রত্যাশা করেছি, কিন্তু এই প্রত্যাশা যখন বাস্তব রূপ নিয়েছে রীতিমতো প্রতিদিনই শিহরিত হওয়ার মতো অবস্থা। কিন্তু আপনি দেখুন এখানে বিভিন্ন ফোর্সেসের একটা সম্মিলন ঘটেছে, পলিটিক্যাল পার্টি, শ্রেণী পেশার সংগঠন, নাগরিক, ব্যক্তি, সাধারণ মানুষ, সকল পর্যায়ের মানুষ। সর্বোপরি স্টুডেন্টরা। তো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার এমনকি শেষে কি বলবো, আর্মিও এসে যোগ দিয়েছে। প্র্যাকটিক্যালি আর্মি গুলি করতে না চেয়ে এই ওই পূর্বতন সরকার মানে শেখ হাসিনার কর্তৃত্বকে ডিজাউন করেছে। মানে শেখ হাসিনা তাকে গুলি করার অর্ডার দিচ্ছে, আর্মি বলছে আমরা পাবলিকের বিরুদ্ধে গুলি করবো না। তারা সরকারের প্রতি অনাস্থা ঘোষণা করেছে। সো দে জয়েন্ট উইথ দ্য পিপল। এখন সেখানে আর্মির মানে আর্মিকে ব্যবহার করে অনেক অত্যাচার করা হয়েছে, আর্মির লোকজনকে দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকিয়ে বহু কিছু করা হয়েছে, র্যাব দিয়ে করা হয়েছে, পুলিশকে দিয়ে করা হয়েছে, কিন্তু এটা এসে যোগ দিয়েছে। এখন এই ধরনের ফোর্সেসের কম্বিনেশনে যখন আপনি একটা ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, সেখানে যদি পলিটিক্সটা ডিটারমিন্ড হয় কালেকটিভ কনসেনসাস থেকে, এখন কেউ যদি মনে করে যে না আমরা যা বলবো তাই হবে, সেটা প্র্যাকটিক্যালি হবে না, এবং ইট উইল ক্রিয়েট কনফ্লিক্ট। এটা সত্যি সত্যি এমন সংঘাতের জন্ম দিতে পারে যেখানে আবার অনেক কিছু মানে উল্টে যাওয়া অথবা আমরা নানা বিপদের মধ্যে, খাদের মধ্যে পড়তে পারি। সে কারণে আমরা আফটার 5th অগস্ট আবারও বলবো যে রাজনীতিতে আমরা যেটা জরুরি মনে করছি, জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নেই। ইট ইজ আওয়ার পার্টি মোটো। আমাদের দলের এক কথায় যদি বলেন যে গণসংহতির মোটো কি, আমরা বলেছি জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নাই। এই কারণে আমরা 5 তারিখের পরপরই অতি অল্প সময়ের মধ্যে বলেছি যে এই মুহূর্তে ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করা হচ্ছে প্রধান কাজ। যেটা 5 তারিখে হয়েছে বা 5-এর আগে হয়েছে, সেই ঐক্যটা রক্ষা করতে হবে। এই কনসেনসাস কেন দরকার? কারণ আপনি একটা নতুন রাষ্ট্র বিনির্মাণে যাচ্ছেন, মানে রাষ্ট্র বিনির্মাণ করছেন, একটা কনস্টিটিউশন করছেন, এবং এর মধ্যে দিয়ে একটা নতুন বন্দোবস্তে যাচ্ছেন। এই পর্বটা আপনাকে কনসেনসাসের মধ্যে দিয়ে আগাইতে হবে। এখানে কেউ যদি মানে ওভারপ্লে করে তাহলে আমরা বিপদগ্রস্ত হতে পারি। তাহলে ন্যূনতম জাতীয় ঐক্য দরকার, এর অধীনে আমার বাকি সব কিছু, মানে প্রতিদ্বন্দ্বিতা বলেন, প্রতিযোগিতা বলেন, সব কিছু এটা আমরা দেখি আমাদের দলের দিক থেকে। এই কারণে আমাদের দলের টোন টেনার ওরে ধরো মারো কাঠো একটু কম আছে, কারণ আমরা এখন মনে করি যে আমাদের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতায় আমরাও যেতে চাই, কিন্তু ক্ষমতা, রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিচালনার দায়িত্ব নিতে চাই, সেজন্য তো পলিটিক্যাল পার্টি করি। এটা কি ফিলান্থ্রপি করার জন্য আমরা এসেছি? অবশ্যই না। ফিলান্থ্রপির তো আরো অন্য কাজ আছে, কিন্তু আমরা যখন রাজনীতি করতে এসেছি তার মানে সোজাসাপটা আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, রাষ্ট্র ক্ষমতা গিয়ে মানুষের যে স্বপ্ন সেটা সত্যি বাস্তবায়ন করছে, মানুষের যে মুক্তি দরকার সেই মুক্তি প্রতিষ্ঠা করতে চাই। এইটা নাহলে তো এটা তো আমার কোনো মানে কেবল একটা পেশা না তো, যে আমি এসেছি যে আচ্ছা আমি ভাই রাজনীতি করি। আমরা ইটস এ মিশন, এটা যে কোনো পলিটিক্যাল পার্টির একটা মিশন। তো পলিটিক্যাল পার্টি আপনাকে এই জায়গাটায় আমরা যাচ্ছি, এখন আমাদের মিশনের জায়গায় আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, কিন্তু নট অ্যাট দি কস্ট অফ আমাদের নেশনকে বিপদগ্রস্ত করে। আমার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইচ্ছা যদি আমার নেশনকে বিপদগ্রস্ত করতে পারে, তাহলে আমার উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। এইটুকু জায়গায় শুধু স্মরণ রাখার জন্য সকল পক্ষকে আমরা বলবো, আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, কিন্তু নট অ্যাট দি কস্ট অফ ব্রেকিং দি ন্যাশনাল ইউনিটি। কারণ ন্যাশনাল ইউনিটি ভেঙে ফেললে এখন আমরা বিপদে পড়তে পারি। এখন ধরেন এই ন্যাশনাল ইউনিটি, এই কালেকটিভনেসটা দরকার, যে আছে কমন মিনিমাম কোথায় এসছে। ফলে সংবিধানে এই কথাটা আমরা সরকারকে বলেছিলাম, সরকার প্রথম উদ্যোগ আমাদের সাথে মিলেছে, অথবা আমাদের প্রস্তাব তারা গ্রহণ করেছেন, অথবা তারা নিজেরও একইভাবে ভেবেছেন। মানে বলে না যে গ্রেট পারসনস থিঙ্ক অ্যালাইক, এরকম মত। তো আমরা প্রস্তাব করেছিলাম 13 তারিখে ফার্স্ট মিটিংয়ে যে আপনারা বিভিন্ন কমিটি করেন, কমিশন করেন, অথবা টাস্ক ফোর্স করেন, যেখান থেকে এই সংস্কার প্রস্তাব আসবে, তারপরে ওটার ভিত্তিতে আলোচনা চলবে। আলোচনা তো বায়বীয় জায়গা থেকে শুরু হবে না। সো সবার সাথে বসেন, বসে সংস্কার প্রস্তাব করেন, তারপর কমন মিনিমাম জায়গাটা থেকে আমরা যাব। দে ডিড ইট। এখন এই ঐক্য কমিশন আলোচনাটা যদি ঠিকমতো এগিয়ে নিয়ে যান, সবার সাথে আলোচনা করে কমন মিনিমাম সর্বসম্মত অংশটুকু হচ্ছে ন্যাশনাল চার্টার, বাকিগুলো যার যার প্রস্তাব। এখন যদি মনে করেন ভাই এই টিক চিহ্ন দিলেন, ও টিক চিহ্ন দেয় নাই, সেগুলো আপনি কি বলে ওই যে ওয়েবসাইটে দিবেন, ও আচ্ছা আচ্ছা দেখো ওই দল কিন্তু এটা মানে না, এই দল কিন্তু এটা মানে না। ব্যাপারটা এরকম না, অনেক দলে অনেক কিছু মানে না, সেটা আমরা জানি, কিন্তু আমরা কোন প্রশ্নগুলোতে এখন মিনিমাম ঐক্যমত্য হতে পারছি সেটা গুরুত্বপূর্ণ। দ্যাট উইল বি দ্য ন্যাশনাল চার্টার। ওইটা বাস্তবায়ন করার অঙ্গীকার থাকতে হবে।
তারপর এটা কী পদ্ধতিতে হবে, ওই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ওইখানে আমি সে কথাটা শেষ করি যে দেখুন, যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে কিন্তু আদালতের একটা হস্তক্ষেপের সুযোগ থাকে। ধরেন আপনি 13th অ্যামেন্ডমেন্ট, আদালত বললো এটা সংগতিপূর্ণ না, বাতিল হয়ে গেল 15th অ্যামেন্ডমেন্ট। 15th অ্যামেন্ডমেন্ট এখন সরকার বদলে গেল, এখন আদালত বলছে 15th অ্যামেন্ডমেন্ট সংগতিপূর্ণ না, এটাও বাতিল হয়ে গেল। এখন যদি আমরা একটা নতুন 18th অ্যামেন্ডমেন্ট করি তাহলে ভবিষ্যতে কোনো একদিন এটাও বাতিল করা যায়। সব কিছুই ভবিষ্যতে বাতিল করা যায়, এটা আমি মানে সেটাকে আমি রুল আউট করছি না, কিন্তু যেহেতু সংবিধান হচ্ছে জনগণের মানে ইচ্ছার অভিপ্রায়ের প্রকাশ, তাহলে এই যে রিফর্মটা আমরা যাচ্ছি, এটা পিপলের অভিপ্রায় নিয়ে যাচ্ছি, পিপলের কনসেন্ট নিয়ে যাচ্ছি, যে কারণে আগামী নেক্সট সংসদ পার্লামেন্ট ইলেকশনটাকে নামকরণ করা দরকার রিফর্ম অ্যাসেম্বলি। অ্যাটলিস্ট যদি আপনি গণপরিষদের সবাই একমত না হয়, অ্যাটলিস্ট এটাকে রিফর্ম অ্যাসেম্বলি, সংস্কার পরিষদ বলা দরকার, যাতে করে যে রিফর্মটা হবে সেই রিফর্মটা পিপলের উইল আকারে আসছে। ফলে কোর্টের দায়িত্ব হবে এই রিফর্মড কনস্টিটিউশনের অভিভাবকত্ব করা, এটাকে প্রশ্ন করা। সুতরাং এই পিপলের উইলের জায়গাটা থেকে আমরা এটা মনে করি। এখন ধরেন গণপরিষদ করলে অনেকের মধ্যে টেনশন হচ্ছে সংবিধান বাতিল করে দিতে হবে, নতুন সংবিধানে যাবে। আবার এগেইন আমরা সংবিধান বাতিল করার প্রসঙ্গটাকেও কিন্তু রাখতে পারি যে যা আমরা ঐক্যমত্য হচ্ছি তা রিফর্ম হওয়া পর্যন্ত এই সংবিধান বহাল আছে। সুতরাং বাতিলের প্রসঙ্গ না তুলে মানুষের মধ্যে এনজাইটি না বাড়িয়ে বরং আমরা যা লক্ষ্যটা ঠিক করি সেটা অ্যাচিভ করতে পারছি কিনা সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই আমরা প্রপোজ করেছি যেটা ইট শুড বি অ্যাটলিস্ট রিফর্ম অ্যাসেম্বলি, যেখানে আমাদের মনে হয় যে সবার ঐক্যমত্য হওয়ার কোনো সুযোগ যথেষ্ট রয়েছে এবং সেই জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি আমরা একটা কনসেনসাসের ভিত্তিতে যেতে পারি। থার্ড থিং হচ্ছে কতদিনের মধ্যে হতে হবে। আমরা কি 5 বছর লাগিয়ে দিব? এইটাও পলিটিক্যাল পার্টিগুলোর এই কনসেনসাস ন্যাশনাল চার্টার অঙ্গীকার হওয়া দরকার যে পার্লামেন্ট গঠিত হওয়ার মধ্যে সরকার গঠিত হবে প্রথম দিনেই, কিন্তু 6 মাসের মধ্যে কনস্টিটিউশন শেষ করতে হবে। একটা টাইম ফ্রেম বললাম আর কি, যে এইরকম একটা ঐক্যমত্য থাকলে আগামী পার্লামেন্টের যে মূল জায়গাগুলো সেটা খুব জায়গা দেয়। এখন এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে এইসব প্রশ্নে ঐক্যমত্য সৃষ্টি করা, এটাকে ফ্যাসিলিটেট করা। কিন্তু এটা করতে গিয়ে সরকারের যেটা প্রথমটা ভালো কাজ করেছে, কমিশন গঠন করেছে, সেকেন্ড কাজটা করা দরকার ছিল একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল করা, সব স্টেক হোল্ডারদের নিয়ে। করেছেন কি? করেন নাই। তো এটা কার জন্য হয় না আমি জানি না, বিএনপি একমত কিনা আমি জানি না, নতুন এই নাগরিক পার্টি তারা যখন ইয়েতে ছিল তারা আসলে এই ধরনের একমত ছিলেন কিনা, কেউ কি মানে নিজেদের প্রভাব বেশি রাখার জন্য এই ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল থেকে বিরত থেকেছেন, অথবা এই গভর্নমেন্টকে তাদের মানে সাথে দূরত্ব যেহেতু বাড়ছে সুতরাং এদের সাথে আবার এখন ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিলে যাবো কেন। কিন্তু গভর্নমেন্ট শেষ পর্যন্ত এটা শোনে নাই, সেটাই আমরা প্র্যাকটিক্যালি দেখছি। না শোনার ফল হচ্ছে আজকে যা যা দেখতে পাচ্ছেন। কারণ এই গভর্নমেন্টের নিজের শক্তি কি? নিজের তো কোনো শক্তি নেই 26 জন উপদেষ্টা ছাড়া। বাকি সাপোর্ট হচ্ছে সব পলিটিক্যাল পার্টি, শ্রেণী পেশা, এই স্টুডেন্ট যারা এখন আবার একটা পার্টি হয়ে গেছে। কাজে এরাই তো মানে গভর্নমেন্টের শক্তি। এদেরকে কনসাল্ট না করে আপনি মানে খেয়াল খুশি মতো করবেন, তার ফলে কনফ্লিক্ট বাড়াচ্ছেন আপনি। কারণ আপনি কি করতে হবে এটা তো কনসেনসাসে ঠিক হতো। রাস্তায় কাকে মানে কে এই যে মব হাজির হচ্ছে, আচ্ছা মব হাজির হলে রাষ্ট্র কই থাকে? আর রাষ্ট্র বলে কোনো কিছু যদি থাকে তাহলে আবার মব আবার পারে কিভাবে? হয় এক স্টেট থাকবে আর নয় মব থাকবে। মানে স্টেট থাকা মানে হচ্ছে মবের এই অস্তিত্ব মানে থাকতে পারে। হ্যাঁ, মুভমেন্ট কি? এটা মুভমেন্ট ডিফারেন্ট জিনিস। আপনি একটা আন্দোলন করে আপনি আপনার দাবি পেশ করতে পারেন, আপনি সরকারের সাথে যুঝতে পারেন। আপনি একজন ব্যক্তিকে যে আক্রমণ করছেন, আপনি একটা মাজারে গিয়ে আক্রমণ করছেন, আপনি একজন নারীর উপরে আক্রমণ করছেন, কিংবা আপনি একজন যে কোনো মানে এই রাইট তো আপনাকে কেউ দেয় নাই। সুতরাং এই যে জায়গাটা তৈরি হচ্ছে, রাষ্ট্র নাই অথবা তাকে ঠিক দেখা যাচ্ছে না, মবকে এত শক্তিশালী দেখা যাচ্ছে, এইটা তৈরি হওয়ার পেছনের একটা বড় কারণ হচ্ছে যে শক্তি এই অভ্যুত্থানকে সফল করেছে, সেই সকল শক্তির সম্মিলিত সমর্থনে রাষ্ট্র যখন ভূমিকা নিত, রাষ্ট্রের শক্তি অনেক থাকতো, তার সে উপস্থিত থাকতো, সে কার্যকর করতে পারত, পলিটিক্যাল প্রসেসটা স্মুথলি যেত। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা বারবার বলেছি, এখনো বলছি, যে পলিটিক্সকে স্টেবিলিটিতে আনতে গেলে আপনার একটা রোড ম্যাপ লাগবে। কালকেই নির্বাচন ঘোষণা করতে হবে তা না, একটা রোড ম্যাপ লাগবে। না বারবার বললেও মুশকিল হয়েছে, কথাবার্তারও মিস ইন্টারপ্রিটেশন। সোজা সাপটা ব্যাপার, রিফর্মের কোনগুলো আগে সম্ভব,
রিফর্ম কোনগুলো ইলেকট্রাল প্রসেসের মধ্যে দিয়ে একটা পার্লামেন্ট করবে, র্যাটিফাই করবে কিংবা ফাইনালাইজ করবে, এবং সেটা করতে কি সময় লাগবে, ইলেকশন কবে হবে। আপনার এই জায়গাটা নিয়ে যদি এখনও কনফিউশন রাখেন, পলিটিক্যালি স্টেবিলিটি আসবে না। পলিটিক্যাল স্টেবিলিটি না আসলে ইকোনমিক স্টেবিলিটি হবে না, বিনিয়োগ, কর্মসংস্থান এগুলো হবে না। চুরি যেভাবে করেছে $234 বিলিয়ন, আপনি যে দেশে যে দ্রব্যমূল্য বাড়ছে, দেশে যে কর্মসংস্থান নাই, বিনিয়োগ নাই, ব্যাংক থেকে মানুষ টাকা পায় না, যতগুলো এক্সপ্রেশন দেখবেন ইনফ্লেশন, সবগুলোর পেছনে দায়ী হচ্ছে এই লুটপাট। কাজেই এই লুটপাটটা তো বন্ধ করতে গেলে মানে মানুষকে তো এখন নতুন করে আশা দিতে হবে, স্টেবিলিটি মানে দিতে হবে। বিজনেস তো স্টেবিলিটি ছাড়া আগাবে না, ইনভেস্টমেন্ট স্টেবিলিটি ছাড়া হবে না। এই জায়গাটা গভর্নমেন্ট যদি গুরুত্বহীন করে, কোনো দল যদি মনে করে যে তার ইন্টারেস্টের কারণে সে নেশনের এই সমস্ত প্রশ্নকে আটকে রাখতে পারে, আমরা তার সাথে সাথে একমত তো নই, আমরা মনে করি তারা খুবই ক্ষতিকর কাজ করছে। সুতরাং গভর্নমেন্টকে আমরা এটা বারবার বলেছি, এই কাজ তাদের করতে হবে, তারা যত বেশি পারেন। যে না পারেন মানে দিনের পর দিন কিন্তু আনকন্ডিশনাল সাপোর্ট এনজয় করতে পারবেন না। আমাদেরও মানে পজিশন নেওয়ার প্রশ্ন আছে, কারণ দেশের স্বার্থ যেমন আপনারাও বোঝেন, আমরাও বুঝতে চেষ্টা করি এবং স্বার্থ রক্ষা করে আমাদের দায়িত্ব আছে। ফলে অনেকগুলো কথা বললাম। এটার মূল প্রশ্নগুলো হচ্ছে যে আমরা মনে করি জাতীয় ঐক্যমত্য দরকার, তার আন্ডারে এই হিস্টোরিক্যাল ট্রানজিশনাল পিরিয়ডে আমাদের প্রত্যেকের রাজনৈতিক পদক্ষেপ ন্যূনতম জাতীয় ঐক্যের আন্ডারে হওয়া উচিত, তাকে অতিক্রম করে যেন না যায়, তাহলে আমরা বিপদগ্রস্ত হব এবং কালেকটিভলি বিপদগ্রস্ত হব। এবং আমাদের যে সামনের প্রশ্নগুলো আছে সেটা কনসেনসাসে বেশি হওয়া দরকার। গভর্নমেন্টের উচিত সকলকে নিয়ে এটা ফ্যাসিলিটেট করা এবং পক্ষপাতহীনভাবে করা, তাহলে হয়তো আমরা ভালো জায়গায়। থ্যাংক ইউ সাকিব ভাই। আমরা প্রায় শেষ পর্যায়ে আমরা কিছু কুইক ফায়ার করব। এক্ষেত্রে আমরা দুইজনকে আলাদা আলাদাভাবে করব। আপনাকে প্রথমে নিয়ে আমি আপনার কাছে পরে ব্যাক করছি। পুতুল আপা, আপনার কাছে কয়েকটা প্রশ্ন। শেখ হাসিনা পদত্যাগের পরে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এরপরে যে রাজনৈতিক শূন্যতা যার ব্যাপারে সাকিব ভাই বলছিলেন, বিরাজনীতিকরণের কথা যেটা আমরা শেখ হাসিনার সময় বলতাম, এরকম একটি প্রচেষ্টা কি লক্ষণীয়? আপনারা যদি যত সংক্ষিপ্তভাবে সম্ভব আনসার করতে পারলে আমরা সময়ের মধ্যে সবগুলো প্রশ্ন শেষ করতে পারব। 5 তারিখের আগের এবং 5 তারিখের পরের প্রেক্ষাপট অবশ্যই ভিন্ন, এবং এই মুহূর্তে আপনারা কি বিরাজনীতিকরণের যে একটা থ্রেট ছিল, এটাকে এখনো ফিল করছেন কিনা? আগের মতো করে তো সেরকম করে একটা ফিল আমরা অবশ্যই করছি না, বরং এটাকে যেন আগের কোনো পর্যায়ে আর যেতে না হয় সেটার জন্য কিন্তু আমরা সচেষ্ট আছি এবং সেভাবেই আমরা কাজ করছি। একটি রাজনৈতিক সরকার না আসলে রাষ্ট্রীয় অর্গানগুলো অগোছালো হয়ে পড়ছে এবং পড়বে। আপনার এই আপনি বলেছিলেন কিছুদিন আগে একটি শোতে, আপনি কি এই ব্যাপারে আপনি এখনো আপনার ক্লিয়ার স্ট্যান্ড রাখেন? রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, তো অগোছালো না। এখন এই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর জন্য ঐক্যমত্যের সাথে সাথে সিস্টেমটাকে ডেভেলপ করা দরকার, সিস্টেমটাকে আবার রিইনস্টেট করা দরকার। সো সিস্টেমে রিইনস্টেট করার জন্য এটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। এবং আমি সে একই কথা বলবো যে সিস্টেম, যখনই আমরা একটা সিস্টেমের মধ্যে ঢুকতে পারবো তখনই কিন্তু এই কাজগুলো করা সহজ হয়ে যাবে। এখন কোনো সিস্টেম নেই জন্য কিন্তু এই অস্থিরতাটা পুরো বাংলাদেশে বিরাজ করছে। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আপনি বেশ কিছুদিন ধরে কাজ করছেন। সামনে যে নতুন রাজনৈতিক সরকার আসবে, সেটা যে সময়ই আসুক, তাদের মূল চ্যালেঞ্জ গণতন্ত্র তো অবশ্যই একটা কথা, মানবাধিকার সুরক্ষায় সেই সরকার যথেষ্ট সচেষ্ট হবে বলে মনে করেন কি? যদি না হয়, যে মানবাধিকারের যে পরিস্থিতি আমরা গত 1.5 দশকে দেখেছি, এটা তো আসলে কোনো দিকেই যাবে না। মানবাধিকারের লঙ্ঘন যেটা হয়েছে, এর থেকে এই পুরো মানবাধিকার লঙ্ঘনের সবথেকে বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের অসংখ্য নেতাকর্মী, 600-এর উপর নেতাকর্মীকে গুম করা হয়েছে, 3000-এর উপর নেতাকর্মীকে ক্রস ফায়ারের শিকার করা হয়েছে। সো সেই জায়গা থেকে মানবাধিকারটাকে আমরা সব থেকে মানে প্রায়োরিটির যে জায়গাগুলোতে রেখেছি, এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম। সো অন্যান্য দলের কথা তো আমি বলতে পারবো না। যদি বিএনপি কি কখনো রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে ওখানে যেতে পারে, বিএনপি সেই সুযোগ সে পায়, তো সেখানে গণতন্ত্রের পাশাপাশি, অর্থনীতির পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠাকে তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এটাকে পরিচালনা করবে। আপা, আপনি দুদক সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন। এখানে সংস্কার প্রস্তাবের, আমি যদি ভুল না করে থাকি, 6 নম্বর যে প্রস্তাবনাটা ছিল, সেখানে ব্যক্তি যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ট্রান্সপারেন্সি, তাদের ব্যাকগ্রাউন্ড চেকের কিছু কথা বলা আছে। এটার কোনো প্রসিডিউরের কথা বলা নেই। আসলে এই প্রসিডিউরটা কেমন হবে? এটার প্রসিডিউরের কথা বলা আছে, যেমন এটা বলা আছে এভাবে, ব্যাখ্যাটা দেওয়া আছে যেমন প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু একটা অডিট থাকে
এই অডিট নির্বাচন কমিশন তাদেরকে প্রেজেন্ট করতে হয়। আবার যখন তারা নমিনেশন সাবমিট করতে যায় নির্বাচনের আগে, তখন কি তাদেরকে ওয়েলথ স্টেটমেন্ট দিতে হয়। সো এখানে আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের একটা জায়গা রেখেছি, এবং এটা নির্বাচন কমিশন এবং দুদকের সমন্বিত একটা কাজ হিসেবে এটাকে আমরা বলেছি, প্রস্তাবনা দিয়েছি যে ট্রান্সপারেন্সিটাকে এমনভাবে করতে হবে যে এমন যদি হয় যে প্রত্যেক মাসে অথবা 6 মাস অন্তর, অথবা যেটা পসিবল হয়, যে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ওয়েলথ স্টেটমেন্ট, এটা কিন্তু অনেক কিছু ডিনোট করে। আপনি একেবারেই সব ক্লিন করতে পারা যাবে না। সো তার শুরু থেকে তার শেষ পর্যন্ত ওয়েলথ স্টেটমেন্টের যদি ভ্যারিয়েশনটা দেখি, সেখানে কিন্তু বোঝা যাবে যে তার স্বচ্ছতা কতটুকু ছিল, সে যে পাওয়ারটা হোল্ড করেছে, সে দায়িত্বটা যেটা সে হোল্ড করেছে, সেটাকে সে ইউজ করেছে নাকি অ্যাবিউজ করেছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের ইন্ডিকেশন ওখানে দেওয়া আছে। অনেক ধন্যবাদ আপা। আপনাকে আজকে পডকাস্টের শেষ প্রশ্নটি করছি যে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে, কেমন হওয়া উচিত? নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে সবার আগে বাংলাদেশ। এটা আমাদের দলীয় স্লোগান শুধু না, এটাকে আমরা এক্সিকিউট করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি, এবং আমাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক যেটা হোক, মানে পররাষ্ট্রনীতির কূটনৈতিক সম্পর্ক হোক, নিরাপত্তার বিষয়টা হোক, বাণিজ্যিক সম্পর্ক হোক, সব জায়গাতে আগে আমরা নিজেদের যে স্বার্থটা সেটা রক্ষা করব। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হবে, অবশ্যই ইকুয়ালি থাকতে হবে। তোমরা সব নিয়ে যাবে, আমাদেরকে কিছু দেবে না, সেই জায়গাটাতে আমাদের অনেক বেশি আমরা রিজিড থাকবো, এবং অবশ্যই সবার আগে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যেটা করতে হয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজিয়ে রেখে, কারোর সাথে বৈরিতা নয়, সেটা দিয়ে আমরা আসলে এটা আবার রিবিল্ড করার চেষ্টা করব সমস্ত কান্ট্রিগুলোর সাথে। অনেক ধন্যবাদ সাকিব ভাই। সেই মুহূর্তে আপনাকে কিছু কুইক ফায়ার শুরু করতে চাই। আপনাকে যে প্রশ্নটা দিয়ে শেষ করেছি সেখান থেকে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত? ওই যে মানে আমরা বাংলাদেশের স্বার্থ ভিত্তিতে অপর দেশের সাথে সম্পর্কিত থাকবো, মানে রাষ্ট্র মাত্রই কিন্তু অন্য রাষ্ট্রের নিরিখে তার অস্তিত্বটা। সুতরাং সেখানে রাষ্ট্র এবং রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের চাইতে সুসম্পর্কটা প্রধান। মানে বন্ধুত্ব ব্যাপারটা একটু ভিন্ন জিনিস। আমার মনে হয় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের জায়গায় আমরা কি সুসম্পর্ক রাখতে চাই সব দেশের সাথেই, সব রাষ্ট্রের সাথে, এবং সেই সুসম্পর্কটা রাখতে গেলে এখানে ন্যায্যতার জায়গা প্রতিষ্ঠা করতে হবে। মানে একতরফা কেউ নিলে এটা তো সুসম্পর্ক হয় না। ফলে বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক। কমন মিনিমাম প্রোগ্রামের মধ্যে টপ প্রায়োরিটি কোন 2 বা 3টি জিনিসে দেওয়া উচিত, মানে উপর দেওয়া উচিত বলে আপনি মনে করেন বাংলাদেশের জন্য? এই যে কমন মিনিমাম প্রোগ্রাম ফর ইলেকশন অর রিফর্ম, যেটা আমরা কথা বলছি না, সেটা তো একটা ওভারঅল বিষয় যে আমরা তো এখন অনেক ভাস্টলি, নির্বাচনের জন্য যদি আমি আরো পার্টিকুলারাইজ করি, নির্বাচনের জন্য কমন মিনিমাম প্রোগ্রাম কোন 2টা বা 3টা জিনিসে প্রায়োরিটি দেওয়া উচিত? এখন নির্বাচনটাকে মানে একটা সুষ্ঠু করতে যতগুলো সেক্টরে সংস্কার দরকার, সেইগুলো সংস্কার যেগুলো মানে যাকে বলে অর্ডিন্যান্স দিয়ে হয়, সেখানে সবার সম্মিলিত যে সমস্ত ঐক্যমত্য থাকবে সেগুলো অর্ডিন্যান্স দিয়ে করে ফেলা দরকার। অর্থাৎ সর্বসম্মত ঐক্য, যেটা কনস্টিটিউশন অর্ডিন্যান্স দিয়ে তার আপনি করতে পারেন না। সুতরাং আপনি অন্যান্য যে সমস্ত জায়গাগুলো অর্ডিন্যান্স দিয়ে সম্ভব, সেই অর্ডিন্যান্স জারি করার জায়গাগুলোতে পলিটিক্যাল সমস্ত গ্রুপ যে সব জায়গায় ঐক্যমত্য হবেন সেগুলো করে ফেলা দরকার। আর কনস্টিটিউশন সহ মৌলিক কাঠামোগত যে সংস্কারের প্রশ্নগুলো থাকছে, সেসব বিষয়ে আমাদের ন্যাশনাল চার্টার হচ্ছে, সেইটা অঙ্গীকার থাকা দরকার যে পরবর্তী পার্লামেন্ট এটাকে রাটিফাই করবে। এই দুটো বিষয় হচ্ছে প্রায়োরিটি। অন্যদিকে মানুষের জীবনের গুরুত্বটা আমি মনে করি যে এখন খুব গুরুত্বপূর্ণ। ধরুন অভ্যুত্থান হয়েছে, কেউ কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেছেন, অনেকে অনেক পদে হয়েছে, অনেক কমিশন ইত্যাদি। সাধারণ মানুষ চিন্তা করবে আমি এই অভ্যুত্থান থেকে কি পেলাম? সে কি দিনের পর দিন অপেক্ষা করতে থাকবে? তার এই মুহূর্তের অনেক সমস্যা আছে যা এই সরকার দ্রুততম সময়ে সমাধান করতে পারে। মানে নানান অংশ, নানান দাবি দাওয়া নিয়ে দিনের পর দিন প্রেস ক্লাবের সামনে শুয়ে থাকে, সরকারের কিন্তু মনোযোগ হয় না, অথবা আশ্বাস দেওয়ার পর তারপরে দিনের পর দিন চলে যায়। সাধারণ মানুষকে এইভাবে গুরুত্বহীন ভাবার যে অ্যারোগেন্স, মানে যে কি বলবো, যে একটা অহংকার, যে মানে অধ্যত্ত, অনেক ভালো শব্দ, কিন্তু বলছে যে এই যে তারা দেখাতে পারে, এই বাহাদুরিটা কোথা থেকে পায় ওনারা জনগণের ট্যাক্সের পয়সায় পরিচালিত, সেটা সরকারি কর্মকর্তা হোক, ইভেন পাবলিক মানে লিডার হোক,
জনগণের ট্যাক্সের পয়সায় এই দেশ চলে। আপনি সেই জনগণকে, তার বিভিন্ন অংশকে উপেক্ষা করার যে বাহাদুরিটা দেখান, সেটা কোথার থেকে আসে আমি এটা বুঝতে পারি না। আর আমি পরিষ্কারভাবে আমরা মনে করি যে জনগণের বিভিন্ন অংশের দাবি দেওয়া, যেগুলো মেরিট আছে, যেগুলো ন্যায্য, সেগুলো পূরণ না হলে জনগণ এই অভ্যুত্থান তাকে কিছুই দিয়েছে এটা সে মনে করবে না। ফলে বিচ্ছিন্নতা তৈরি হবে, বিচ্ছিন্নতার সুযোগ নিবে হচ্ছে ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি দোসররা। কাজেই অভ্যুত্থান, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, শেষ কথা বলবো, 1969 অভ্যুত্থানের পরে পুরো 69 সাল ব্যাপী এবং 70 সাল ব্যাপী আপনি ইতিহাস দেখেন কত আন্দোলন হয়েছে, কত গ্রামে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত। কারণ মানুষের দাবি দেওয়া আছে। মানুষ যখন থেকে জনতার বিজয় হয়েছে, তখন জনতা ইতিহাসের মঞ্চে, তখন সে তার দাবিটা চায়। তার দাবি উপেক্ষা করে দিয়ে বলবেন যে না না আমরা খুব গুরুত্বপূর্ণ কাজ করছি, মানুষের চাইতে গুরুত্বপূর্ণ বেশি কি? এবং যে জনগণ সম্পদ তৈরি করে তার চাইতে গুরুত্বপূর্ণ বেশি কি? যারা এটা করেন তারা গণবিরোধিতা ভিতরে হয়তো লালন করেন। যার ফলে আমি মনে করি যে পরিষ্কারভাবে গভর্নমেন্টের ডিসিশন হচ্ছে, যেগুলো মেরিট আছে প্রত্যেকটা দাবি দ্রুততম সময়ে মেনে এই অভ্যুত্থান যে জনগণের অভ্যুত্থান, সেটাকে প্রতিষ্ঠা করা। আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, যদিও আপনি তাদেরকে রিপ্রেজেন্ট করেন না, বিএনপির ব্যাপারে একটা প্রশ্ন করতে চাই। আপনার কাছে কি মনে হয় যে যেহেতু একটা বৃহত্তর রাজনৈতিক দল, আপনাদের সঙ্গে একটা আন্দোলনকারী ঐক্যও ছিল, সেজন্য প্রশ্নটা করা, তাদের মেসেজিং এ কোনো সমস্যা হচ্ছে? সাধারণ মানুষ বলেন বা ইয়াঙ্গার জেনারেশন বলেন, তাদের সঙ্গে বিএনপির মেসেজিং এ কোনো একটা দুর্বলতা আছে, কোনো সমস্যা হচ্ছে কি? শর্টই বলবেন। বিএনপি কিন্তু সংস্কারের প্রশ্নে মানে একটা তাদের নিজেদের দলের দিক থেকে তাদের নিজেদের সিদ্ধান্ত হয়েছে, নিজেরাই 27 দফা দিয়েছিলেন। তারপরে অন্যান্য দলের সাথে মিলে 31 দফা একটা যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে সেটা এসছে। এক দফার মধ্যেও আমরা যখন এক দফা ঘোষণা করেছি 28 জুলাই, সেখানেও কিন্তু 3 পয়েন্ট আছে। এক দফায় কিন্তু পয়েন্ট 3টা এবং তার মধ্যে সংস্কার এবং রাষ্ট্রের রূপান্তরের প্রশ্নটি আছে। কাজেই মেসেজিং যাতে এরকম না হয় যে না আমরা খালি নির্বাচন চাচ্ছি, সংস্কার চাচ্ছি না। সংস্কার যা চাচ্ছেন সেটা পরিষ্কার করে বলেন, এবং নির্বাচনও প্রয়োজন। কারণ নির্বাচনের জন্য সংস্কার দরকার, আবার সংস্কার সম্পন্ন করতে নির্বাচন লাগবে। এইটা আবার যারা মনে করেন যে নির্বাচন ছাড়াই বোধহয় সংস্কার করে ফেলবেন, তাদের মধ্যে কিন্তু একটা কতিপয় মিলে আমরা যেন দেশ বদলায় ফেলতে পারবো এরকম ধারণা আছে। জনগণকে বাইরে রেখে দেশ বদলানো যায় না। 1 2 হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা, তার চৈতন্যকে যতটুকু আপনি আনতে পেরেছেন, সেটাকে তার বিবেচনায় কিন্তু একটা দেশের বদল ঘটে। জনগণের চৈতন্যের উপর দিয়ে যদি কিছু করতে যান না, তাহলে ঠিক শেষ পর্যন্ত কার্যকর হয় না। এটা কিন্তু আমাদের ইতিহাসে অনেকগুলো জায়গায় ঘটেছে। আপনার উইলি যদি আপনি চাপিয়ে দিতে চান একমাত্র, আপনাকে কিন্তু মিসরিডও মানুষ করতে পারে। পিপল যেটা অ্যাকসেপ্ট করছে না, সেরকম জিনিস চাপিয়ে দিতে গেলে তখন আপনাকে বল প্রয়োগের জায়গায় যেতে হবে। ফলে আমাদের বিবেচনায় যেহেতু আমরা ডেমোক্রেসির পথে হাঁটতে চাই, এইটাই আমাদের রাজনৈতিক ব্যবস্থা, কাজে জনগণের সাথে মানে খুবই গভীর এবং মানে যে ওতপ্রোত সম্পর্ক দরকার, এবং জনগণের ডিটারমিনিং রাখা দরকার। সেইটাই জনতন্ত্র হবে, সেটাই রিপাবলিক হবে। এবং ওইটা করতে গেলে ইলেকশনকে অ্যাভয়েড করাটা মানে ঠিক হবে না, কেউ যদি ওই টেন্ডেন্সি আনেন। কিন্তু এর মানে এই না যে আমি কালকে ইলেকশন চাইছি। আমি বলছি যে সংস্কারকে আবার মানে আমার বিবেচনা রেখে আমি নির্বাচনকেও সংস্কারের অংশ মনে করি। ফলে দিস ইজ এ প্রসেস, রিফর্ম, ইলেকশন অ্যান্ড রিফর্ম চলতে হবে। থ্যাংক ইউ ভাই। আপনার কাছে বিএনপি ঠিক করা দরকার যে বিএনপিকে কিভাবে তার ন্যারেটিভ ঠিক করতে হবে। আমি একটু তাহলে জাস্ট 2 মিনিট বলি। মেসেজিং এর বিষয়টা যেহেতু আছে, এটা আমি ভাইয়াকে সাপ্লিমেন্ট করে বলছি যে বিএনপি কিন্তু কখনোই বলে নাই যে সংস্কার হতে হবে না, নির্বাচন আগে চাই। বিএনপি কিন্তু মানুষের কথা, যেটা ভাইয়া বললেন যে জনগণ যেটা চাচ্ছে, জনগণের চাওয়ার উপর অন্য কিছু চাপিয়ে দিতে গেলে কিন্তু সেটা সমস্যা। বিএনপি কিন্তু মানুষের কথাটাই বলছে যে ওকে ফাইন, তুমি সংস্কার করতে চাচ্ছ, তাহলে সংস্কারটা কী কী পয়েন্টে করবে সামনে নিয়ে আসো। যেমন যে সংবিধানের বিষয়টা নিয়ে ভাইয়া যে কথাটা বললেন যে ঠিক আছে তোমরা নতুন সংবিধান চাও, তো নতুন সংবিধানে কী চাও সেটা বলো। সেটা কিন্তু কারো কাছে কোনো পয়েন্টস নেই, বা কিন্তু থাকলেও এটা কিন্তু জনগণ জানছে না। সো বিএনপি বলেছে যে সংস্কার ইজ এ মাস্ট, এটা বিএনপি নিজেও করতে চায়, যেটা বিং এ লার্জেস্ট পলিটিক্যাল পার্টি রাইট নাও, তারা জানে যেটা একদিনে সম্ভব না। এখন স্টার্ট করুক, চলবে, সংস্কারও চলবে, নির্বাচনও চলবে। কিন্তু বিএনপি পয়েন্ট আউট করেছে এটা যে সব থেকে বড় সংস্কার হচ্ছে আপনার নির্বাচন প্রক্রিয়াটাকে নিয়ে এসে। কারণ আপনি যে পিপলের সেন্টিমেন্টটাকে, ফিলিংটাকে আপনি মেজার করবেন, দিস ইজ দ্য অনলি ওয়ে যেভাবে আপনি মানুষের
মনটাকে মেজার করতে পারবেন যে জনগণ কী চাচ্ছে। ইলেকশনের বাইরে তো আপনি কোনোভাবে কোনো কিছু যেটা করতে পারবেন না। সো বিএনপির মেসেজিংটা ইজ ভেরি ক্লিয়ার। এখন অনেকেই তাদের নিজেদের মন মতো এটাকে ইন্টারপ্রেট করে। সংস্কার আপনি যেটা শুরু করতে চান শুরু করেন না কেন? আপনি তো 7 মাস পার করে দিলেন, কোনো সংস্কার তো শুরু হলো না। তো 7 মাসে কিন্তু শুরু করলে অনেকটা এগিয়ে যেতে পারতো সবাই। সো সংস্কার শুরু করেন, নির্বাচনটা টাইমলি দেন, যেন জনগণ এই যে তাদের যে একেবারে যে অভ্যুত্থানের কারণে যে চাওয়াটা উঠে এসেছে, সেই চাওয়াগুলো যেন মানুষ অ্যাটলিস্ট স্টেপটা দিতে পারে যে ইয়েস উই হ্যাভ স্টার্টেড নাও। ওই জায়গাটা কিন্তু শুরু করতে হবে। দিস ইজ দ্য ক্লিয়ার মেসেজ ফ্রম বিএনপি। একটা পয়েন্টে একটু যুক্ত করি, এই যে পয়েন্ট তো মানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ধরেন দখলদারিত্ব, চাঁদাবাজি এটা চলছে, অভিযোগের তীর বড় পার্টির দিকে বেশি, কিন্তু অন্যরাও যে আসলে অভিযোগের বাইরে আছেন, মানে বিশেষত অন্য আরো কিছু বড় পার্টি তা নয়। ফলে আমি আমাদের দিক থেকে আমরা যে জিনিসটা প্রথমত মানে ইয়ে করছি যে একটা মানে কন্ট্রোল স্থাপন করা দরকার। এইটা মানুষকে বেশ ইয়ে করে তুলছে আর কি, অস্থিরতার ভেতরে নিয়ে গেছে। একদিকে তো পলিটিক্যাল ইনস্টেবিলিটি, কিছুটা অনিশ্চয়তার জায়গা আছে, সেটা আবার এই দিকেও একটা বেশ হাঁপিয়ে ওঠার মতো অবস্থা হচ্ছে মানুষের মধ্যে। তো এই জায়গাটায় তবে এখানেও মানে ওই যে আপনি যদি ব্যাখ্যা বিশ্লেষণে যান তখন তো বোঝা যায় আমাদের এখানে পুরো মানে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে একটা রেন্ট সিকিং ইকোনমির মধ্যে। সব জায়গায় বকরা খাওয়া হচ্ছে, কাজ করছে তো ওর কাছ থেকে আবার বকরা তুলতে হবে, কারণ ম্যানেজমেন্টের প্রশ্ন আছে। এটা নিয়ে আমরা কথা বলছিলাম ফাহাম ভাইদের সাথে, আমরা যে একটা এপিসোড সেখানে রেন্ট সিকিং এর কথা। এখন রেন্ট সিকিং ইকোনমির মধ্য দিয়ে ধরেন আপনি একটা লাইনে 20 জন হকার বসছে, তো 20 জন হকার বসলো। এখন 20 জন হকার যে বসলো, অন্য 20 জন কেন নয়, তারা এর সাথে ধাক্কাধাক্কি করতে পারে, তাহলে এটার একটা ম্যানেজমেন্ট আছে। যে ম্যানেজমেন্টটা করে সে পলিটিক্যাল পার্টি, পুলিশ ইত্যাদির সাথে ক্ষমতা রাখে, মানে যোগাযোগ রাখে, এবং ওই ক্ষমতা বলে সেই ম্যানেজমেন্টটা করে এবং এখান থেকে বখরা তোলে। এই যে বখরাজীবিতা ছোট থেকে একেবারে বড় পর্যায় পর্যন্ত, এটা একটা মানে পার্ট, এবং এর সাথে পলিটিক্যাল পার্টির কাঠামো জড়িত হয়ে পড়েছে। মানে পলিটিক্যাল পার্টির কাঠামোগত দিক থেকে বখরা রেন্ট সিকিং এর সাথে এত ওতপ্রোতভাবে যুক্ত, এবং পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপটা হচ্ছে প্রধান। আপনি সবচেয়ে ন্যায্য জিনিসটার জন্য তদবির করতে হয়, তদবির ছাড়া পলিটিক্যাল নেতাদের বেশিরভাগ সময়, আমি তো এই 5ই আগস্টের আগে তো আমরা কোনোদিন তদবির ব্যাপারে বিষয়টা কি এটা জানতাম না। 5ই আগস্টের পরে অনেক লোক আমার কাছেও তদবির করতে আসে, তারা ধারণা করেছে যে আমি বোধহয় একটা গুরুত্বপূর্ণ কিছু, ওই যে আর্মির গাড়িতে উঠে কি বলে যে বঙ্গভবন পর্যন্ত গিয়েছি, মনে করেছে যে আমি ওদের ক্ষমতার একটা কেন্দ্রে আছি ওদের। তো ওই রকম জায়গা থেকে অনেক লোক মনে করেছে যে আমরা ওদের কিছু করতে পারি, কিন্তু মানুষের জেনুইন সমস্যার সমাধান করা যায় না। সো এই স্ট্রাকচারাল জায়গা যদি না বদলায়, পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার বদলে যাবে, এটা যারা আশা করে, আমি তাদেরকে অনেক সময় আমরা বুঝি যে এটা আসলে প্র্যাকটিক্যালি ইটালি নসিহত করার ব্যাপার না, এতে হয়তো দালাদালি গালাগালি করা সম্ভব। নতুন বন্দোবস্ত ওই কারণে দরকার যে আপনি ডেমোক্রেটিক পলিটিক্স চাচ্ছেন, তো নতুন বন্দোবস্ত মানে এই পুরো রেন্ট সিকিং ইকোনমির অবসান ঘটানো। এবং আমি যদি রিয়েলি একটা $1 ট্রিলিয়ন ইকোনমি ভিউ করি, সেটা রেন্ট সিকিং এর বিপরীতে, মানে $1 ট্রিলিয়ন ইকোনমি, মানে যেখানে মানুষের কর্মসংস্থান আছে, সেটা দেশে হোক বিদেশে হোক, সেই অনুযায়ী পুরো জিনিসটা সাজাতে হবে যখন আমরা এইটার বদল ঘটাতে পারবো। পলিটিক্স এমনি এমনি বদলে যাবে না। সাকিব ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আফটার 5th অগাস্ট। এখন অনেকেই বিভিন্ন রকমের রাষ্ট্র ব্যবস্থার কথা বলে রাস্তাঘাটে আন্দোলন করছে বা লং মার্চের কথা বলছে। ভিন্ন রাষ্ট্র ব্যবস্থা, ভিন্ন সিস্টেম, ডেমোক্রেসির বাইরে। এরপরে কেউ কেউ বলছে একটি উগ্রপন্থার সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, এবং এই কেন্দ্রিক অনেক মিস ইন্টারপ্রিটেশনও আছে। মিস ইনফরমেশন নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের নিউজ চ্যানেলগুলোতে বলা হচ্ছে। আপনি একদম ছোট করে বলবেন যে আপনি কি মনে করেন বাংলাদেশে আসলে ব্যবস্থা পরিবর্তনে বা একটু উগ্র ডানপন্থার উত্থানের কোনো সুযোগ আছে? বা দেখুন, যে কেউ যে কোনো ব্যবস্থা চাইতে পারে। এই দেশে কেউ যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায়, এটা চাওয়ার তো অধিকার তার আছে, কিন্তু জবরদস্তি করা যাবে না। মানে ডেমোক্রেসি মানেই তো এটা, আপনি আপনার চাওয়া চাইতে পারবেন। আপনি যদি পিপলকে জয় করে সেখানে যেতে পারেন, তাহলে নিশ্চয়ই মানে মানুষ কোনো কিছু চাইলে তার আমি চাইলেও সেটা হবে না। সুতরাং বাস্তবতা আছে না। দেখুন, ডানপন্থার উত্থান মানে আমরা মনে করি যে বাংলাদেশের অধিকাংশ মানুষের মানে তারা গণতান্ত্রিক ব্যবস্থাটাই চায়, এবং ডেমোক্রেসি আসলে যে ন্যায্যতাটা প্রতিষ্ঠা করে সেটাই প্রকৃত ধর্মের কাঠামোর মধ্যেও যে ইনসাফের প্রশ্নটা আছে,
মানে ধর্ম একটা তো ইনসাফ চায় না, ব্যবস্থা হিসেবে সে একটা ইনসাফের ব্যবস্থা চায়। ডেমোক্রেসি ওই দিক থেকে ওই ইনসাফ ব্যবস্থারই মানে সবচেয়ে রূপ। মানে ধরুন আপনি যদি এক সময় গ্রিসের ডেমোক্রেসির কথা বলতে পারেন, কিংবা প্রাচীন সভ্যতাগুলোতে কিছু কিছু উপাদান দেখবেন। ইসলামের মধ্যেও আমরা মানে দেখেছি টু ইউ রিলিজিয়ন টু মি মাইন, এটা মানে এই আহ্বান মানে তো একটা ডেমোক্রেটিক অ্যাপ্রোচ, যে আপনাকে ওই সুযোগ দেওয়া হচ্ছে, ওই জায়গাটা রাখা হচ্ছে যে আপনি আপনার নিজের অবস্থান বজায় রাখতে পারেন। তো রাষ্ট্র এটাকে ধারণ করবে কিভাবে? আমি একমতে, আপনি আরেক মতে, দুই মত সহাবস্থান করবে কিভাবে যখন রাষ্ট্রের কাঠামোটা ওই জায়গাটায়? গণতান্ত্রিক ব্যবস্থা বেসিক্যালি এটাকে খালি পশ্চিমা ভাবার কিছু নাই আর কি। অনেকে খুব এটাকে পশ্চিমা ধরন দেখে এটাকে করেন। গণতন্ত্রের বিভিন্ন রকম মডেল কিন্তু বিভিন্ন জায়গায় ছিল। সো সকলে মিলে পার্থক্য সত্ত্বেও ঐক্য রক্ষা করা ডেমোক্রেসি। ঐক্যের প্রশ্নটা আসে যদি পার্থক্য আছে বলে, এর পরস্পর নির্ভরতা আছে কিনা। যদি কোনো পার্থক্যই না থাকে ঐক্যেরও প্রসঙ্গ থাকবে না। ফলে পার্থক্য আছে বলে আমরা ঐক্যের কথা বলছি, এবং এইটাই ডেমোক্রেটিক ব্যবস্থা, যে পার্থক্য সত্ত্বেও আপনাকে ঐক্য একটা বজায় রাখার একটা মিনিমাম সিস্টেম আমরা করছি। ফলে বাংলাদেশে এটারও যেমন ব্যবস্থা, আরও অনেক আইডিওলজিক্যাল জায়গা থাকতে পারে, তাদের আমি মনে করি যে অধিকার আছে। বিদ্বেষ সৃষ্টি করে তাদের উপরে মানে দমন পীড়নের কোনো অধিকার নেই, কিন্তু আবার তারাও যাতে কোনো জবরদস্তি না করে। এই যে আজকাল ধরেন তৌহিদি জনতার নামে যে মানুষের অধিকারের উপরে কিংবা ব্যক্তি মানুষের পছন্দ অপছন্দের উপরে যে হামলা করা হচ্ছে, সেটা যেমন অন্যায়। আবার প্রতিটি নাগরিকেরও চিন্তা করা, আমার স্বাধীনতা কিন্তু অন্যের স্বাধীনতার দ্বারা সীমায়িত। মানে আমি আমার স্বাধীনতা চর্চা করতে গিয়ে আপনাকে স্বাধীনতা খর্ব করতে পারি না, আপনাকেও ক্ষতিগ্রস্ত করতে পারি না। ফলে একটা ভারসাম্যবিন্দু সমাজে কিন্তু তৈরি হওয়া দরকার। সেইটা আমার মনে হয় নতুন বন্দোবস্তের একটা বড় এক্সপ্রেশন হচ্ছে আমাদের এই ভারসাম্য বিন্দুটা কোথায়, আমরা কোথায় এসে পারস্পরিক টলারেন্সটা ডেভেলপ করতে পারবো, যে ডিফারেন্স সত্ত্বেও আমরা পরস্পর সহাবস্থান করতে পারি। দ্যাট ইজ বাংলাদেশের মোমেন্ট। ওইটাই বাংলাদেশের কাঠামো অর্জন করলে ওখানে আমরা ভালো থাকতে পারবো, আমাদের উন্নতি হবে। নাহলে আমরা কিন্তু পরস্পর মারামারি কাটাকাটি করেই আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করি। ধন্যবাদ সাকিব ভাই। এই ব্যাপারে জাস্ট পুতুল আপার কাছ থেকে 30 সেকেন্ডে শুনতে চাইবো। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে, আপনি যদি অবগত থাকেন এই ব্যাপারে। একটা হ্যারাসমেন্টের ঘটনা ঘটেছে একজন নারী শিক্ষার্থীর সঙ্গে। পরবর্তীতে তাকে শাহবাগ থানায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে সেখানে আমরা একটা মবের উপস্থিতি দেখতে পেয়েছি, এবং পরবর্তীতে তাকে আজকে সকালে ছেড়ে দেওয়া হয়েছে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যে ভিকটিম, তাকে মামলা উইথড্র করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে, এবং সে সম্ভবত মামলা প্রত্যাহারের আবেদনও করেছে। এ ব্যাপারে এবং এই পুরো বিষয়টা নিয়ে আপনি যদি 50 সেকেন্ডে শেষ করতে পারেন। এই ঘটনাটা হচ্ছে বর্তমানে যে সামাজিক অবস্থা বিরাজ করছে বাংলাদেশে, সেটারই একটা চিত্র। এবং এটা সোশ্যাল মিডিয়াতে উঠে এসছে, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই ধরনের বহু ঘটনা ঘটছে, যেটা কিন্তু সামনে আসেনি, লাইমলাইটে আসেনি। সো এই জায়গাগুলোকেই কিন্তু নিউট্রালাইজ করার জন্য উই নিড আ পলিটিক্যাল গভর্নমেন্ট, যারা এই যে মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে, ব্যক্তি চয়েসের উপরে হাতেও দিতে পারবে না, এবং এই যে মামলা প্রত্যাহারের জন্য যে তাকে প্রেশারাইজ করা হচ্ছে, সে কোনো না কোনো প্রেশারে এসে মামলাটা প্রত্যাহার করে নিচ্ছে, এই জায়গাগুলোতে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা এখন সামাজিক প্রেক্ষাপটে সম্ভব হচ্ছে না। সো এটা অবশ্যই খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা আমি শুনেছি, এটা কোনো পক্ষের থেকে এটা উচিত হয়নি। তো এই জিনিসগুলো কিন্তু ঘটছে, এটা কিন্তু আমি বললাম যে এটা হচ্ছে একটা ইয়ারস্টিক, এবং এটা পুরো বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গাতে। সো এটা কিছু কিছু ঘটনা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। কিছুক্ষণ আগে সাকিব ভাই যে পার্সপেক্টিভটা বর্ণনা করলো, যে কেউ জোর করে তার নৈতিক জায়গাটাকে বা তার পলিটিক্যাল ফিলসফিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে কিন্তু সেটা আসলে ব্যাকফায়ার করে। সো লেট দ্য পিপল ডিসাইড যে আসলে তারা, জনগণটা কি চায় বাংলাদেশে, কোন তন্ত্রটা চায়, কোন মতবাদটা চায়, কোন পলিটিক্যাল ফিলসফিতে তারা বিশ্বাস করতে চায়, কোন পলিটিক্যাল ফিলসফির উপর ডিপেন্ড করে মনে করে যে হ্যাঁ আমার ন্যায্যতাটা আমি পাবো। সো লেট দেম ডিসাইড ইট। এবং আলটিমেটলি রাজনীতি একটা, জন্য আমি তারপর শেষে আমি একটা যুক্ত করতেই বাধ্য হচ্ছি, কথাটা আমরা বহু জায়গায় বলেছি। বাংলাদেশকে কিন্তু পোর্ট্রে করার একটা খুব চেষ্টা আমরা দেখছি ভারতীয় মিডিয়ার একাংশ, ভারতীয় সরকারি পার্টির। এখন আমরা কি সেই ওইভাবেই পোর্ট্রেট হওয়ার মনে হচ্ছে আমরাই দায় নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাহায্য করে নিচ্ছি ভারত। এটা পরিষ্কার যে ভারতীয় মিডিয়ার একটা অংশ, ভারতের গভর্নমেন্ট পার্টি, তারা পশ্চিমা দেশগুলোর কাছে বাংলাদেশকে একভাবে পোর্ট্রে করতে যাচ্ছে যে এখানে মাইনরিটির সিকিউরিটি নাই, এখানে নারীরা নিরাপদ না, এখানে ভিন্ন ধারার ধর্মচর্চার নিরাপদ না, এখানে খুব একটা এক্সট্রিম আইডিয়া, উগ্রবাদিতা বেড়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি।
এখন এইটাকে প্রতিষ্ঠিত করারই নানান উপাদান ঘটছে কেন? এটা কি পুরোপুরি স্বতঃস্ফূর্ত নাকি প্রভোকেটেড? এবং সেই আমি ষড়যন্ত্র যদি কোথাও, সাধারণত আমি ষড়যন্ত্র তথ্যে প্রস্তাব করি না, কিন্তু আমার কাছে এই জায়গায় আমাদের কাছে মনে হচ্ছে যে সামথিং মানে এখানে কি একটা উস্কানো হচ্ছে কিনা, যাতে করে বাংলাদেশ এভাবেই চিত্রিত হয়। ফলে প্রত্যেকেই সতর্ক থাকা দরকার, প্রতিটি পক্ষকে সতর্ক থাকা দরকার। বিশেষভাবে এই যে বাংলাদেশ এমনভাবে চিত্রিত যদি হয় এবং সেটা কোনোভাবে সাহায্য করায়, আর বিজেপি অথবা ভারতীয় মিডিয়ার ওই মানে উগ্র হিন্দুত্ববাদী যে একটা প্রচারণা, সেটাকে সাহায্য করা হচ্ছে। সুতরাং এই কনসিয়াসনেস যার নাই, সে ফ্যাসিবাদ বিরোধী, এটা আমি কীভাবে মানবো? এক। আর দুই হচ্ছে, ইভেন ইফ আমি যদি ফ্যাসিবাদ বিরোধী হই, আমি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, তারপরে এখন আমার যা ইচ্ছা তাই করার অধিকার আছে? এটা তো কোনোভাবে মানা যাবে না। সো রাষ্ট্র কোথায়, এইটা এগেইন দ্য প্রশ্ন আসবে। কেউ যদি মনে করে যে অমুককে কতল করা দরকার, মানে এটা ব্যক্তি হিসেবে সে এই কথা বললে রাষ্ট্র তাকে উপস্থিত হতে হবে, তো এটা তো কেউ বলতে পারে না। আপনি আপনার আমার যে কনস্টিটিউশন, আমার যে এক্সিস্টেন্সিয়াল রাইট আছে, এটাকে অন্য কেউ খর্ব করতে পারে না। মানে এইটাকে রক্ষা করা, প্রোটেক্ট করাই হচ্ছে স্টেটের কাজ। স্টেট যদি এটা ফেল করে, তার মানে স্টেট নাই হয়ে যাচ্ছে। এই অপশ্রিয়মান রাষ্ট্র বিপজ্জনক। আমরা মানুষের অধিকার প্রোটেকশনের জায়গায় রাষ্ট্রকে দেখতে চাই, সেই রাষ্ট্রটা বিল্ড আপ করতে চাই। রাষ্ট্রকে অপশ্রিয়মান ওই জায়গায় দেখতে চাই যে তার ক্ষমতা কম, জনগণের ক্ষমতা বেশি। কিন্তু মানে জনগণের অধিকার নিয়ে নিচ্ছে আরেক দল, মানে খুবই মব, সেইটা তো বিপজ্জনক জায়গা। তো সুতরাং আমরা মানে আমার মনে হয় যে আমাদের পরিষ্কার যে কোথায় আমরা যাব। তো ব্যক্তির অধিকার এবং ওই যে পুরনো বিভাজন, কালচারাল বিভাজন তৈরি করা, সেইটার জায়গাতে আমাদের সব পক্ষকেই নতুন করে ভাবতে হবে যে বাংলাদেশ পুরনো পলিটিক্যাল ডিসকোর্স অ্যান্ড ডিভাইড থেকে বেরিয়ে আমরা কিভাবে নতুন জায়গায় দাঁড়াতে পারি। ধন্যবাদ সাকিব ভাই। আপা 20 সেকেন্ডে শেষ করবেন আজকের আলোচনা, আপনি প্লিজ। এটা শেষ, এবার আপনি শেষ করে দেন। ওপেন শুরু করেছিলেন, আমি আর না বলি। ওপেন ফ্লোরে আমি সাকিব ভাইয়ের কথা থেকেই শেষ করি যে বাংলাদেশে আসলে সংখ্যালঘুদের বিষয় নিয়ে যেটাকে প্রপাগান্ডা চালানোর চেষ্টা করা হয়। আজকে আমাদের যে একটা ইফতার পার্টি ছিল কূটনৈতিকদের সাথে, তো সেখানে এটা জাস্ট খালি একটু আউট অফ দ্য বক্স এই কথাটা বলছি। একজন সাংবাদিক, খুব নামী একটি পত্রিকার সাংবাদিক, উনি হঠাৎ করে আমাকে বললেন যে আমি রাজশাহীতে গিয়েছিলাম, তো রাজশাহী থেকে আমি আপনার কথা শুনে এসেছি, আমার বাড়ি কিন্তু নাটোরে। তা আমি বললাম কিভাবে? বলে যে আমি রাজশাহীতে, ওখানে পূজা মণ্ডপ কমিটি একটা আছে, সেখানে উনি প্রেসিডেন্ট ওখানকার, তো ওখানে আমাদের মিটিং ছিল, তো সেখানে গিয়ে আমি শুনে এসেছি যে নাটোরে আমার নাম বলেছে, উনি পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছেন এবং আমাদের গায়ে কেউ হাত দিতে পারেনি। উনি 63টা মন্দির দুদিনে ঘুরেছেন। তো আমার শুনে এটা খুব ভালো লেগেছে। এই কথাটা এই কারণে আমি বললাম যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে যেভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে, এই জায়গাগুলোতে কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন, জোরপূর্বক চেষ্টা করেন না কেন, সেই জায়গায় তারা যেতে পারবে না। কারণ সত্য যেটা, সেটা কিন্তু সত্য। সো আমাদের এই বাংলাদেশকে, যেটা ভাইয়া বলার চেষ্টা করছেন যে অতীতে যা ছিল ভবিষ্যতে আমরা এটা নতুন বন্দোবস্তের দিকে এগিয়ে যেতে চাই, তো এই বন্দোবস্তের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা কিন্তু মন প্রাণ দিয়ে চেষ্টা করছি। দিস ইজ দ্য রিয়েলিটি, এবং যেটা সত্য এটা কিন্তু দেখা যাবে। সো এটা বাংলাদেশ দেখবে, খুব শীঘ্রই দেখবে আমরা বিশ্বাস করছি। কিন্তু এটা দেখার জন্য ওই বন্দোবস্তের স্টার্টিংটা আমাদেরকে যত দ্রুত করতে পারলে এটা দেশের জন্য সব থেকে ভালো হবে। অ্যান্ড দিস ইজ দ্য অনলি ওয়েজ দ্যাট একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশন। অনেক ধন্যবাদ আপা। আমাদের আজকের দুইজন অতিথি জোনায়েদ সাকিব ভাই এবং ফারজানা শারমিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদেরও ধন্যবাদ, অনেকক্ষণ আমাদের সাথে আপনারা ছিলেন। আজকের লম্বা আলোচনা হলো, আশা করি সামনে আমাদের সাথে থাকবেন। আজকে এই বলে আমি বিদায় নিচ্ছি, সামনে আবারও আসছি আপনাদের সামনে। ধন্যবাদ।